নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। আর হানাবাড়ি মানে শুধু ভুতুরে নয়, কিছু কিছু সময় অদ্ভুতুরেও ঘটে। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম সার্থক মুখার্জির কলমে অনিমেষ রায় সিরিজের দ্বিতীয় গল্প নেমেসিস। এই গল্পের মূল গল্প পাঠে ও অজয়ের চরিত্রে সায়ন্তন। আজকের এই গল্পে অনিমেষ রায়ের চরিত্রে সুমন। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। পুরনো কলকাতা, এখনের সাথে সেই দৃশ্যের কোনো মিল পাওয়া ভার। পুরনো কলকাতা তখন এতটা জমজমাট ছিল না। সবে গড়ে উঠছে নানান ধরনের দোকানপাট। বেশিরভাগ মানুষ তখন কাজের বা ব্যবসার সূত্রেই এ শহরে পাড়ি দিত। চারিদিকে শুধু ছিল অজস্র মেসবাড়ি আর হোটেল। পাড়ায় পাড়ায় এরকম হোটেল ছিল প্রচুর। সময়টা বিকেল। এরকমই একটা পাড়ার মোড়ের খান্তদার দোকানের রুয়াকে বসে আড্ডা মারছিল কিছু যুবক। একজন অপরিচিত যুবতী এসে দাঁড়ালো সেই দোকানে। খান্তদার মুদির দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে ফেরার পথে সে যুবকদের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর প্রশ্ন করল, আচ্ছা দাদা, আপনারা এখানকারই লোক তো? আচ্ছা, ওই যে দূরে ইন্দ্রদীপ হোটেল, ওখানকার মালিকের ব্যাপারে কিছু জানেন? যুবকদের মধ্যে একজন বলল, হ্যাঁ, মামাবাবুকে চিনি তো, আমাদের বন্ধু অজয়, ওর মামার হোটেল ওটা। যুবতী যেন এই রকমই কিছু শুনতে চাইছিল। এবার সে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই অজয়, ওর পদবী সেন তো? ও এখন কি করে জানেন কিছু? যুবকরা বেশ অদ্ভুত নজরে দেখতে থাকলো সেই মহিলাকে। একজন বলল, হ্যাঁ, অজয় সেন, ও ডাক্তারি পড়ছে, মাঝে মাঝে এখানে আসে তো আমাদের সাথে আড্ডা মারতে। আমরা একই স্কুলের ছাত্র। কিন্তু কেন বলুন তো, আপনি চেনেন ওকে? যুবতী পরের প্রশ্নের উত্তর না দিয়ে ওড়না দিয়ে মুখ আড়াল করে বলে, না না, সেরকম কিছু না, ধন্যবাদ, আমি চলি। যুবকেরা বেশ অবাক হলো, তবে ঠাট্টার সুরেই বলল, ভাই, অজয়কে তো খবরটা দিতে হবে। বলবি এক অপরিচিত যুবতী তোর খবর নিচ্ছে। তুই তো ফেমাস রে ভাই। বর্তমান সময় আজ বিকেলে ইন্সপেক্টর রাঘববাবু এসে হানা দিয়েছেন অনিমেষের ফ্ল্যাট বাড়িতে। ইন্সপেক্টর আসার পরেই হঠাৎ এসে হাজির হয়েছেন অনিমেষের ফ্ল্যাটের নিচতলার বাসিন্দা মণিমোহন বাবু। ভদ্রলোকের মধ্যে যেন এক আশ্চর্য ক্ষমতা আছে। যেখানেই উপস্থিত থাকেন সেখানেই একটা হৈ হৈ জমজমাট আমেজ সৃষ্টি করে ফেলে। এবারেও তার ব্যতিক্রম হল না। বিকেল থেকে যেটুকু হিমেল পরিবেশ ছিল সেইটুকু কেটে গিয়ে বেশ জমজমাট হয়ে উঠল আমাদের সান্ধ্য বৈঠক। ইন্সপেক্টর রাঘবও বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন। তার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। একটা স্ক্যাম কেস নিয়ে অনেকদিন ধরেই ব্যস্ত ছিলেন ভদ্রলোক। আজ সেই স্ক্যাম ধরা পড়েছে। অবশ্য এর পেছনে অনিমেষেরও বেশ খানিকটা হাত রয়েছে। তাই ওই এক প্রকার ধন্যবাদ জানাতেই এসেছেন ভদ্রলোক। আমিও আজ বিকেল থেকে অনিমেষের সঙ্গেই ছিলাম। আজ ইন্ডিয়ার খেলা ছিল, তাই আগে থেকেই ঠিক করা ছিল যে দুপুরে অনিমেষের বাড়িতে খাওয়া দাওয়া করে একসাথে ম্যাচ দেখব। যাই হোক, কিভাবে সেই স্ক্যাম ধরা পড়ল আর অনিমেষেরই বা কি সাহায্য ছিল এই ঘটনায়, এই গল্পই করছিলেন ইন্সপেক্টর। এমন সময় মণিমোহন বাবু তার খাঁটি বাঙাল টানে বললেন, আচ্ছা মশাই, আপনি প্রথম কোন কেস সলভ কইরাছিলেন? মার্ডার নাকি অন্য কিছু? অনিমেষ একটু ভাবতে বসল। আমি বলে উঠলাম, মার্ডার। অনিমেষ আমার দিকে জিজ্ঞাসু চোখে চাইল। আমি বললাম,
আরে বাবা, আমাদের বাড়ির কেসটা তুমি তো বলেছিলে, সেটা দিয়ে তুমি গোয়েন্দাগিরি শুরু করেছো। মণিমোহন বাবু এবার আমার দিকে ফিরে বললেন, দাঁড়ান দাঁড়ান, আপনার বাড়ির কেস মানে? তার মানে হইল আপনার সঙ্গে অনিমেষ বাবুর প্রথম আলাপ ওই কেস লইয়াই। হ্যাঁ, খানিকটা তাই বলতে পারেন। মণিমোহন বাবু কৌতূহলী হয়ে বললেন, তা হইলে সেই গল্পই আর শুনুম। হ্যাঁ কি ইন্সপেক্টর, আজ তো তারা নাই, তাই না? ইন্সপেক্টর বললেন, আরে না না, আমিও জানতে ইচ্ছুক যে কি হয়েছিল সেইবারে। অনিমেষ বলল, সেই ঘটনাকে আমি আমার গোয়েন্দা জীবনের প্রথম কেস হিসেবে মান্য করলেও এর আগে আমি ছোটখাটো অনেক কেসই সলভ করেছি, কিন্তু মার্ডার কেস ওই প্রথমবারই। মণিমোহন বাবু অনিমেষের কথায় কান না দিয়ে আমাকে বললেন, আপনি শুরু করেন গল্পটা, আপনার মুখ দেয়াই শুনুম। হরি কাকা গরম আলুর চপ আর মুড়ি দিয়ে গেছে সামনের টেবিলে। তার একটা তুলে নিয়ে মুখে পুড়ে আমি বলা আরম্ভ করলাম। এই ঘটনা শুরুর আগে আমার পূর্বজীবন সম্পর্কে একটু বলে রাখাটা দরকার। আমার ছোটবেলাটা একটু অন্যরকমভাবে কেটেছে। 8-5 জনের মতো বাবা মার ভালোবাসা আমি খুব বেশি দিন অবধি পাইনি, তবে এটাকে একটা দুর্ঘটনাই বলা চলে। আমার যখন 6 বছর বয়স তখন আমার বাবা গত হয়। পয়সা কড়ির অভাব ছিল না, বাবা রেল ডিপার্টমেন্টে চাকরি করতেন। তাছাড়াও আমাদের পারিবারিক ব্যবসা ছিল, একটা কারখানার মালিক ছিলেন বাবা, সেখান থেকেও মোটা টাকা আসত। মামার কাছে শুনেছিলাম বাবা কাজের সূত্রে শ্রীনগর গিয়েছিলেন, সঙ্গে আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু মা অসুস্থ ছিলেন বলে বাবা আমাকে মায়ের কাছে রেখে দিদিদের নিয়ে গিয়েছিলেন। সেটাই ছিল বাবার শেষ যাত্রা। তারপর শুনেছিলাম কোনো এক দুর্ঘটনায় বাবা আর দিদিদের মৃত্যু হয়েছিল। মা ভীষণ ভেঙে পড়েছিলেন, শক পেয়েছিলেন, এমনিতেই অসুস্থ ছিলেন, তার উপর 2বার মেজর অ্যাটাক হলো। আমরা তখন থাকতাম বুনিয়াদপুর, কাছে পিঠে কেউ ছিল না। মামা থাকতেন কলকাতায়। মায়ের যখন যায় যায় অবস্থা, তখন বাড়ি বিক্রি করে আমি আর মা চলে এলাম মামার বাড়ি। মা সেখানেই চোখ বুঝলেন। আমার বয়স তখন কত, ওই 6 বছর। এখন কিছুই স্পষ্ট মনে নেই। তারপর থেকে মামাই আমাকে দেখাশোনা করে বড় করেছে। মামা মামিরও কোনো সন্তান ছিল না, তাই আমাকেই তারা সন্তানের মতো বড় করেছে। আমার বাবার ইচ্ছে ছিল আমি ডাক্তার হব। মামাই আমার সেই স্বপ্ন পূরণ করেছে, আমাকে ডাক্তারি পড়িয়েছে। তা যাই হোক, এবার মূল ঘটনায় আসি। দেখতে দেখতে প্রায় বছর 15 কেটে গেছে। আমার বয়স তখন 24, ডাক্তারি পড়ছি, পাশাপাশি লেখালেখিও করছি টুকটাক। মামি গত হয়েছে। মামার বয়স হলেও খুব একটা ভেঙে পড়েনি। মামার বাড়িটা ছিল খানিকটা হোমস্টের মতো, দোতলা। নিচতলাটা পুরো ভাড়া দেওয়া ছিল, ওপরে আমরা থাকতাম। সব মিলিয়ে বেশ বড় ছিল বাড়িটা। নাম ইন্দ্রদ্বীপ হোটেল। তবে এই হোটেল এখনকার আধুনিক হোটেলের মতো নয়, মানে ওই টুরিস্টরা ঘুরতে এসে থাকে সেই ধরনের হোটেল না। কাজের সূত্রে দূর দূর থেকে যারা কলকাতায় এসে থাকে তারাই এই লজ বাড়িতে থাকে। তাছাড়া মধ্য কলকাতায় সেরকম জাঁকজমক কিছু ছিলও না। গ্রামগঞ্জ থেকে কাজের সূত্রেই লোকে থাকতে আসতো কলকাতায়। আমাদের পাড়াতে এরকম প্রচুর লজ বাড়ি সেই সময় ছিল। একই পাড়ায় কম করে হলেও 4-5টা এরকম হোটেল থাকতো। বলতে গেলে প্রায় কম্পিটিশন চলতো বাড়িগুলোর মধ্যে। মামারই ব্যবসা পাড়ার সবচেয়ে হোটেল পুরনোগুলোর মধ্যে একটা। নিচতলার সারি বেঁধে 6খানা ঘর মুখোমুখি। যা ভাড়া উঠতো তাতে আমাদের দিব্যি চলে যেত। তাছাড়াও মামার একটা ব্যবসা ছিল, যার দরুন মামাকে মাঝে মাঝে মুর্শিদাবাদ যেতে হতো মাস কয়েকের জন্য। তখন অবশ্য আমি একাই থাকতাম। পাড়াটাও যে খুব একটা জমজমাট ছিল তা নয়। এখানে একটা বাড়ি, তো তার 22 গজের মধ্যে আর কোনো বাড়ি নেই। একমাত্র বিকেল হলে যখন পাড়ার চায়ের দোকানে আড্ডা বসতো, তখন একটু জমজমাট লাগতো চারিদিকে। আমিও মাঝে সাঝে যোগ দিতাম সেই আড্ডায়। তবে সন্ধে থেকে যেন নিঝুম হয়ে যেত চারিদিকে। তা সেই সময় মামা আবার মাস 3-এর জন্য মুর্শিদাবাদ গেছে। নিচতলায় তখন সব রুম ভাড়া ছিল না, 4টে ভাড়া ছিল, আর বাকিগুলোর বেশিরভাগ লোক দেশে গিয়েছিল। যারা মাস কয়েকের জন্য ঘর ছাড়তো তারা চাইলে ঘর বুক করে রেখে যেতেই পারত, যাতে ফিরে এসে সেই ঘরটাই পায়। আমিও টুকটাক দায়িত্ব নিয়েছিলাম, কে কোন রুম ছাড়লো, কে কোন রুম বুক করে রেখে গেছে, অগ্রিম টাকা জমা রেখে গেছে তার হিসেব রাখা, নতুন লোক এলে তার অ্যাডভান্স বুঝিয়ে দেওয়া, এইসব আর কি।
মামার অবর্তমানে আমিই সামলাতাম এই ব্যবসা। এমন একদিন হোটেলের ডাক বাক্সতে আমার উদ্দেশ্যে একটা চিঠি এলো। চিঠিতে লেখা, শ্রী অজয় সেন একজন অসাধু ও পাপী মানুষকে নিজের হোটেলে আশ্রয় দিয়ে মোটেই ঠিক করেননি। হয়তো আপনার অজ্ঞাতেই আপনি তাকে ঘরে তুলেছেন, তবে জেনে রাখুন সে মোটেই ভালো মানুষ নয়। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। তা নাম ঠিকানা কিছুই নেই চিঠিতে। লেখাটাও প্রিন্ট করানো, লাল কালিতে লেখা, হাতের লেখা বোঝার উপায় নেই। ঘটনাটা আমার কানে আসতেই আমি একটু চিন্তায় পড়লাম। দু একবার মনে হয়েছে যে কেউ হয়তো মজা করছে। তবু আমি ভাবতে লাগলাম নিচতলায় কি এমন রয়েছে যার আচরণ সন্দেহজনক। তবে সপ্তাহখানেকের মধ্যে নতুন কিছু কাস্টমারের আগমন ঘটেছে। অবশ্য এটা নতুন কিছু নয়, বহুবার এরকম হয়েছে যে প্রায় একসঙ্গে সব ঘর ভাড়া হয়ে গেছে। আগেই বলেছি যে সচরাচর কোনো পরিবারের লোক নিয়ে কেউ ভাড়া থাকে না এখানে। তো এবারে একটু অন্যরকম হলো। 1 বছর 60-এর বৃদ্ধ এসেছেন তার ছেলেকে নিয়ে। ছেলের বয়স কত হবে, 30-32। ভদ্রলোকের নাম সত্যপ্রিয় সোম। ব্যবহার খুব ভালো। প্রথম দিন কথা বলতে এসে অল্পক্ষণ গল্প করেছিলেন আমার সঙ্গে। আমাকে বেশ স্নেহ করেই কথা বলেন, বলা ভালো একটু বেশি স্নেহ করে কথা বলেন। জানতে পারলাম ওনার বাড়ি মেদিনীপুর। তবে এত বয়সে বাড়ি ছেড়ে কেন এখানে ভাড়া নিতে এলেন সে কারণটা পরিষ্কার করে বললেন না। শুধু বলেছিলেন, বাড়ির একঘেয়ে পরিবেশে দম বন্ধ লাগছিল, তাই ভাবলাম কলকাতায় কিছুদিন ঘুরে আসি, হাওয়া বদল হবে। আর এই জায়গাটাও বেশ নিরিবিলি। আমার আবার ভোরের দিকে একটু বায়ু সেবন করে অভ্যেস আছে। আপনার এই বাড়ির পেছন দিয়ে যে রাস্তাটা দেখলাম সেটা সত্যি মর্নিং ওয়াকের জন্য আদর্শ। হাড়ের ব্যায়ামও আছে তো। ডাক্তার বলেছে একটু হাঁটা চলা করতে। ভাবছি এখানেও ভোরবেলা বেরিয়ে ওই রাস্তায় হাঁটবো। সত্যি আমাদের বাড়ির পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকেছে সেটা বেশ আদর্শ জায়গা। আমিও এককালে ওই রাস্তায় দৌড়তে যেতাম। দুধারে ঘন ঝোপঝাড়, গাছপালায় ভরা, মাঝখান দিয়ে সরু এক স্রোতা নদীর মতো বয়ে গেছে লম্বা রাস্তা। ওই দিকটায় কোনো ঘর বাড়ি নেই। মামার কাছে শুনেছিলাম এককালে ওটা সরকারি কোয়ার্টার্স এরিয়ার হস্তগত ছিল, এখন ফাঁকাই পড়ে থাকে। ভদ্রলোকের ছেলে মাঝে মাঝে আসে দিন দুয়েকের জন্য, আবার চলে যায়। তার হাবভাব দেখে মনে হয় সেও বেশ বিরক্ত তার বাবারই হঠাৎ ঘুরতে আসার ব্যাপারে। বাকি ভাড়াটে বলতে আরেকটা নিয়েছে এক যুবতী, বয়স ওই 28-29, তার বৃদ্ধা মাকে নিয়ে। এনারা আসছেন ফরিদপুর থেকে। কলকাতায় এক প্রাথমিক বিদ্যালয়ে কাজ করে। বৃদ্ধা ঘরেই থাকে, মহিলা কাজে বেরোয়। আমার সাথে প্রথম দিনের পর সেরকম আলাপ হয়নি। 2-3 বার চোখাচোখি হয়েছে। মহিলার দৃষ্টি ভারী অদ্ভুত, কিরকম যেন উদাসীন চোখে তাকিয়েছিলেন প্রথম দিন। এসব আমার মনের ভুল। আসলে ওই রহস্যময় চিঠি পাওয়ার পর থেকে কেমন যেন সবাইকেই সন্দেহের চোখে দেখতে আরম্ভ করলাম। উত্তর দিকের ঘরে এসেছে এক মাঝবয়সী ভদ্রলোক, বয়স বছর 50-এর ওপরই হবে। ভদ্রলোকের পায়ে কোনো সমস্যা আছে, খুঁড়িয়ে হাঁটে। মাঝে মাঝে এলবো ওয়াকিং ক্রাচ নিয়েও হাঁটতে দেখেছি। কোনো এক দস্তানার কারখানায় কাজ করে। দিন 3 অন্তর অন্তর আসেন। ভদ্রলোকের আগে পিছে বোধহয় কেউ নেই, একাই থাকে। তবে ওনার মুখে হাতে অনেক সেলাইয়ের দাগ, দেখে মনে হয় সেগুলো বেশ পুরনো, হয়তো কোনো দুর্ঘটনার ফলেই ঘটে গিয়ে থাকে। বাকি 2 ঘরে মাধববাবু ও মহেশ সিং নামের 2 লোক থাকে। তবে তারা নতুন নয়, বছর 7 ধরে এখানেই থাকে। মাঝে মাঝে নিজের দেশের বাড়িতেও ঘুরে আসে। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, যদিও এখন মহেশ সিং কয়েকদিনের জন্য দেশের বাড়ি গেছে। বাকি ঘরের কাস্টমাররা আপাতত ছুটিতে যে যার বাড়ি ফিরেছে, আবার যে যার কাজ শুরু হলে আসবে। সব দেখে শুনে কিছুতেই ভেবে পেলাম না চিঠির মানেটা কি। আর যাই হোক, এদের কাউকেই অসাধু বা পাপী বলে তো মনে হয় না। তার চেয়েও বেশি রহস্যময় লাগলো যে চিঠিটা লিখেছে কে। এত বছর ধরে মামার এই হোটেলের ব্যবসা দেখে আসছি, কোনোদিন এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটলো। চিঠির ব্যাপারটা আস্তে আস্তে হালকা হয়ে এলো। আমিও নিজের মতো দোতলায় বসে পড়াশোনাতে মন লাগালাম। মাধববাবু অত্যন্ত অমায়িক ও আমোদ এলো। সকাল সকাল উঠে রেডিওতে গান চালিয়ে সব রুমের মাঝে কমন প্যাসেজে হাঁটাচলা করেন।
সেই রেডিওর আওয়াজ আমার ওপরের ঘর থেকেও শোনা যায়, এমনকি ওনার রেডিওর শব্দে ঘুম ভাঙাটা আমারও অভ্যেস হয়ে গেছে। এমন একদিন হঠাৎ আরেকটা চিঠি এলো ডাকবাক্সতে। এবারের চিঠিটা আমার নামে লেখা। লেখা, শ্রী অজয় সেন, আপনার জেনে রাখাটা খুব প্রয়োজন যে আপনার অপরাধী আপনার বাড়িতেই রয়েছে। তাকে চিনে নিন ও তাকে উচিত শিক্ষা দিন। এর আগে সে আবার আপনার কোনো ক্ষতি না করে বসে। আমার এই সতর্কবার্তা মোটেই হালকাভাবে নেবেন না, এতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। যা বললাম একটু ভেবে দেখবেন। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। সেই লাল কালিতে ছাপা চিঠি। এবার আমার বেশ ভয় হল। এ তো এক প্রকারের চমকানো, হুমকিও বলা চলে। কিন্তু আমার অপরাধীকে, আমার সাথে সে অপরাধটাই বা কি করেছে আমি তাকে শাস্তি দেব? যে লিখছে এই চিঠি সে আসল নামটাই বা কেন লিখছে না? লিখছে না কেন যে অসাধু ব্যক্তিটি কে, তার পরিচয় কি? এবারের ঘটনা আমাকে বেশ খানিকটা শিহরিত করে দিল। বাড়িতে মামা নেই, আমি একা, তার উপর এরকম একটা ঘটনা ঘটছে। এবার তো কাউকে জানাতেই হয়। মামাকে জানালাম না। ভাবলাম খুব গুরুতর কিছু না ঘটলে শুধু শুধু চিন্তায় ফেলে লাভ নেই। বললেই তো আর আসতে পারবে না, সেই দূর থেকে খামোখা চিন্তায় পড়বে। পরদিন সকাল থেকে মনটা অস্থির অস্থির করছিল বলে বিকেলে পাড়ার চায়ের দোকানে একটু আড্ডা দিতে গেলাম। এমনিতে আমি পাড়াতে খুব একটা মেলামেশা করি না, ওই 2-3 জন বন্ধুরা রয়েছে, যেমন শ্যামল, রক্তিম, বাদল, এদের সাথেই গল্প করি মাঝে মাঝে। ভাবলাম ওদেরকে ব্যাপারটা জানাই, দেখি কি বলে। সঙ্গে চিঠিগুলো নিয়ে গেলাম। ওদের দেখাতে ওরাও বেশ চিন্তায় পড়ে গেল। বাদল কিছুক্ষণ ভেবে বলল, তুই পুলিশকে একবার জানিয়ে রাখ। রক্তিম বলল, না না, মামাবাবু নেই, এখন থানা পুলিশ করে এত বড় স্টেপ নেওয়াটা ঠিক হবে না। তুই এক কাজ কর, সামনে চৌরঙ্গীদের দোকানের পাশে যে বাড়িটা আছে তার মালিক তো বিক্রি করে চলে গেছে। সেই বাড়িটা কিনেছে একজন ডিএসপি, সে আর তার ভাইপো থাকে। ওই ভাইপো ছেলেটা শুনেছি নাকি টুকটাক গোয়েন্দাগিরি করে। আমাদের আড্ডায় তো মাঝে মাঝে এসে যোগ দেয়। তুই তো এই কদিন আসিসনি, তাই দেখিসনি। ছেলেটা বেশ মিশুকে, কয়েকদিনেই আমাদের সাথে বেশ মিশে গেছে। আমাদের বয়সী? পারিশ্রমিক কিছু জানিস? বয়স জানি না, তবে ওই আমাদের মতনই হবে। সাইকোলজি নিয়ে পড়ছে, মারাত্মক ডিডাকশন ক্ষমতা, একেবারে গল্পের গোয়েন্দাদের মতো। আরে প্রফেশনাল নয়, এমনি শখে করে। তুই একবার বলে দেখতে পারিস, এইসব কেসের জন্য ওই ভালো। ইন্টারেস্টিং। নাম কি? অনিমেষ রায়, ডিএসপি ভুবন রায়ের ভাইপো। ওর ফোন নাম্বারটা দে তো। এই রে, এই ফোন নম্বর তো নেই ভাই। তুই এক কাজ কর, চিঠিগুলো আমায় দিয়ে যা। যদি দেখা হয় আমরাই জানিয়ে দেবো পুরো ব্যাপারটা। কথা মতন চিঠিগুলো ওদের হস্তগত করে আমি ঘরে ফিরে এলাম। যতক্ষণ না এইসবের মানে বের করতে পারছি ততদিন আমার শান্তি হবে না। সন্ধ্যায় রক্তিম আমাকে ফোন করলো, বলল অনিমেষ রায়ের সাথে নাকি কথা হয়েছে, সে চিঠিগুলো নিজের কাছে নিয়েছে, তবে এখনই ও কিছু করতে পারবে না। কাল সকালে ও পাটনা যাচ্ছে এক জরুরি কাজে, ফিরবে সপ্তাহখানেক পর। আগেও ফিরতে পারে, তবে ফিরে ও যা করার করবে। অগত্যা ততদিন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। আজ বিকেলে বাড়ি ফেরার সময় নিচতলায় যখন মাধববাবুর সঙ্গে দেখা হয়েছিল তখন তাকেও জানালাম ঘটনাটা। ভদ্রলোক বেশ আঁতকে উঠলেন, আমায় বললেন, কি বলছো ভাইয়া? আমার তো রাতের ঘুম উড়ে গেল। আরে তুমি তো থাকবে ওপরে, আমাকে তো এখানেই শুতে হবে। তার উপর কে সেই পাপির জানা নেই। আর সে যখন বাড়ির মধ্যে আছে তখন তো এই নিচের তলাতেই রয়েছে। ভাইয়া ভাইয়া আমার ভীষণ ভয় করছে। তুমি পুলিশকে ডাকো, পুলিশকে। ভদ্রলোককে বোঝালাম যে পুলিশ এখন না ডাকাই ভালো। এক চেনা গোয়েন্দাকে জানিয়ে রাখা হয়েছে, সেই কিছু একটা করবে। এই ঘটনার পর দিন 4 কেটে গেল। উল্লেখযোগ্য কিছু বলতে 3 দিন আগে মাধববাবুর ঘরের পাশের ঘরটায় একটা নতুন লোক এসেছে। ভদ্রলোককে প্রথম দিন দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। লোকটা বেশ অনেকখানি লম্বা, বয়স ওই 50-এর ওপরই হবে হয়তো। বয়সের ভারে খানিক ঝুঁকে গেছে, পরনে জহর কোট আর হলদে পাঞ্জাবি, চোখে বৃহৎ আকারের চশমা।
মুখে খানিকটা ফ্রেঞ্চ গোছের সাদা কালো দাড়ি, মাথার চুল সাদা, সব মিলিয়ে বেশ রাশভারী চেহারা, সুপুরুষ দেবদর্শন, হাতে বেশ অনেকগুলো রুদ্রাক্ষের মালা জড়ানো। ভদ্রলোক আসলে জ্যোতিষ। আমায় এসে বললেন, আমি কিন্তু এই ঘরটাই নেব, একটু বড় আছে আর ওই ঈশান কোণে অবস্থিত, তো তো আমার আরাধনার জন্য একেবারে আদর্শ জায়গা। বলছি, মাঝে মাঝে যদি আমার কাছে হাত দেখাতে কোনো কাস্টমার আসে, তো আপনার কোনো সমস্যা হবে কি? আমি স্বচ্ছন্দে না বলেছিলাম। এরকম অবস্থায় একজন জ্যোতিষ থাকলে মন্দ হয় না। আমি এসবে বিশ্বাস না করলেও এরকম মানসিক অবস্থায় সবকিছুকেই যেন আঁকড়ে ধরে ভরসা খুঁজতে ইচ্ছে করছে। ভদ্রলোক যে একেবারে আদ্যিকালে সাধু তা নয়, বেশ আধুনিকতার ছোঁয়াও রয়েছে তার মধ্যে। এরপর দুদিনে নতুন কিছু আর ঘটেনি। মাধববাবু একদিন এসে জানিয়েছিলেন যে সত্যপ্রিয় সোম নামে যে ভদ্রলোক হাওয়া বদলের জন্য এসেছেন, তাকে সে ভোর 4টের সময় বাড়ির সদর গেটের দিকে যেতে দেখেছেন। আমি বললাম, হ্যাঁ জানি, উনি প্রথম দিনই বলেছিলেন যে ওনার ভোরবেলা হাঁটতে বেরোনোর অভ্যেস আছে, তাই কিছুদিন পর থেকে উনি ভোরবেলা হাঁটতে বেরোবেন। এতে মাধববাবু বললেন, সে না হয় বুঝলাম, কিন্তু ভায়া তা বলে এত ভোরে 4:30-র সময় তো আলোই ঠিক করে ফোটে না। হে জানো, আমার এক দূর সম্পর্কে কাকা ছিল, ওনারও এরকম অভ্যেস ছিল। 3টের সময় ঘুম থেকে উঠে 4টের সময় হাঁটতে বেরোতেন। পৃথিবীতে অদ্ভুত কিছু লোকও আছে বটে। আর এক অদ্ভুত লোক এসেছেন জানো, ওই জ্যোতিষী, কি যেন নাম, ওই হ্যাঁ নীলাম্বর মুখুজ্জে। ভোরবেলায় আমার ঘরে জল শেষ হয়ে গেছে বলে ভোরতে করিডোরে এসছি, দেখি ওনার ঘরে তখনও আলো চলছে। এত ভোরে আমি ভাবেছিলাম আমি বোধহয় একা জেগে থাকি, এরা তো আমার থেকেও এগিয়ে। তবে গতকাল সকালে ওনার কাছে দুজন পার্টি এসেছিল, বোধহয় হাত দেখাতেই। দেখলাম আধ ঘন্টার মধ্যে আবার তারা চলেও গেল। বুঝলে ভাইয়া, আমিও ভাবছি একবার হাতটা দেখাবো। এরপর আরও সপ্তাহ দেড়েক কাটল। নতুন সেরম কিছু আর হলো না, কিন্তু আমার মধ্যে থেকে ভয় গেল না। আতঙ্ক রয়ে গেল যে এই বোধহয় আবার একটা নতুন চিঠি আসবে। একদিন আবার মাধববাবু এসে হাজির হলেন দোতলায় আমার ঘরে। আমি বললাম, কি ব্যাপার, নতুন কোনো খবর? মাধববাবু আমার বসার ঘরে সোফাটায় বসে গলা নামিয়ে বললেন, আরে ভাইয়া, অনেক খবর। জ্যোতিষীদেব একদম জাঁকিয়ে বসেছে। বেশ কিছুদিন ধরেই দেখছি ওই যে আরে আরে ওই দিকের ঘরে সত্যপ্রিয় বাবু, ওনাকে দেখছি বেশ ঘন ঘন যাতায়াত করছে ওই জ্যোতিষীর ঘরে। আমি গতকাল ওনার ঘরে গিয়েছিলাম হাত দেখানোর জন্য, আর তোমার ওই চিঠিগুলো ব্যাপারেও হালকা হালকা অন্যভাবে প্রশ্ন করতে, কিন্তু ঢুকতে গিয়ে দেখি তোমার ওই সত্যপ্রিয় বাবু, মানে ওই সত্যপ্রিয় সোম, বসে রয়েছেন জ্যোতিষীর ঘরে। মুগ্ধ হয়ে জ্যোতিষীর জ্ঞান শুনছে আর কি যেন প্রশ্ন করছেন। আমায় দেখি সঙ্গে সঙ্গে থেমে গেলেন। তারপর একটু পরে আসবো বলে নীলাম্বর বাবুকে বলে নিজের ঘরে ফিরে গেলেন। তার মানে আপনার মতন উনিও হাত দেখানোর জন্য যাতায়াত করেন, আর শুনে মনে হচ্ছে বেশ বিশ্বাসও জন্মে গেছে, তাই বারবার যাওয়া আসা করে। তারপর বয়স্ক মানুষ, এমনি এসবে একটু বেশি বিশ্বাসী হওয়াটাই স্বাভাবিক। আপনি হাত দেখালেন, কি বললো আপনাকে? আগে সে তো অনেক কিছুই বলেছেন, তার মধ্যে বেশিরভাগই ঠিক। উনি বলেছেন যে আমি খুব সাদা মনের মানুষ, জীবনের প্রত্যেক পদক্ষেপে অনেক ভেবে চিনতে পা দেওয়াটাই আমার স্বভাব। হঠাৎ আসন্ন বিপদে খানিকটা আটকে উঠলেও ধীরে ধীরে মাথা ঠান্ডা করে নি। আর আমি খুব হাসি খুশি, যাকে বলে ফুল অফ লাইফ প্রকৃতির মানুষ। দক্ষিণা নেয়নি ভাই, জানো তো, বললেন আপনারা তো সব বাড়িরই লোক, আপনাদের থেকে আর কি নেব। ভদ্রলোকের কথার মধ্যে একটা আলাদা মাধুর্য রয়েছে, জানো তো ভাইয়া, একটা আলাদা আকর্ষণ। আমার খুব ভালো লেগেছে ভদ্রলোককে। মানে ভদ্রলোকের সামনে থাকলে না একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। হ্যাঁ, সেদিন বিকেলে আমার বন্ধুরা এলো আমার বাড়ি। বেশ অনেকক্ষণ ছাদে বসে গল্প গুজব করছিলাম। রক্তিমকে অনিমেষ রায়ের ব্যাপারে জিজ্ঞেস করতেও বলল, হ্যাঁ ভাই, গতকাল অনিমেষের সাথে কথা হয়েছে। ও বলল যে আর কিছুদিনের মধ্যেই ফিরবে, আর ফিরে আগে তোর কেসটাই নেবে। আমি মনে মনে ভাবলাম,
সে এলে মনে একটু জোর পাবো। বাদল বলে উঠল, এ ভাই, তোর নিচতলায় যে মেয়েটাকে দেখলাম, মানে আমরা যখন ঢুকছি তখন একজন যুবতীও ঢুকে ডান দিকের ঘরে চলে গেল। সে কি ওই ঘরে ভাড়া নিয়েছে? হ্যাঁ, ওই 1 মাস হবে এসেছে, সঙ্গে বৃদ্ধা মা রয়েছে। স্কুলে কাজ করে, টিচার না ক্লার্ক জানি না। কেন, কি হয়েছে? না, সেরকম কিছু না। আরে আমার মনে হয় যে এই যুবতীকে আমি চিনি। ওই যে ওপাড়ার রায়চাঁদ সামন্তের যে মেস বাড়ি, সেখানে থাকতো বোধহয়, ওই বছরখানেক আগেকার কথা। আরে সোমনাথদার দোকানে আমরা যখন আড্ডা মারতাম তখন মাঝে মধ্যে জিনিস নিতে আসতো, আর তোদের ব্যাপারে জিজ্ঞেস করতো। বিশেষ করে তোর ব্যাপারে মাঝে মধ্যেই জিজ্ঞেস করতো, খোঁজ খবর নিত। মনে নেই তোকে আমরা সেই নিয়ে খেপাতাম যে একটা বেপাড়ার মেয়ে তোর খবর নিতে আসে? আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, হ্যাঁ হালকা মনে পড়ছে, তবে আমি তো ভাবতাম যে তোরা মজা করতিস। তোরা নিশ্চিত যে এই মেয়েটাই? পুরোপুরি নিশ্চিত নই, তবে ওরকমই লাগলো। তোর তো হেভি ব্যাপার রে ভাই। আমি কিন্তু গম্ভীর হয়ে রইলাম। মাথায় ঘুরতে লাগলো ওই যুবতীর কথা। মনে পড়ে গেল যে সে কেমন যেন উদাসীনভাবে তাকিয়েছিল প্রথম দিন ঘর নেওয়ার সময়। সত্যি বলতে পুরো ব্যাপারটাই আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছিলাম না। হতেই পারে যে এই যুবতী অন্য পাড়ায় ছিল, তবে আমার খবর কেন নিত সেটাই ভেবে পেলাম না। বাড়ির মধ্যে যেন অনেক অস্বস্তিকর ঘটনা ঘটে চলেছিল, আর এর কোনোটারই উত্তর আমার জানা নেই। মাথার মধ্যে অনেক প্রশ্ন ভিড় করছিল। দেখতে দেখতে আরো 3-4 কাটল। এর মধ্যে একদিন দক্ষিণের ঘরের সেই খোঁড়া ভদ্রলোক, যিনি স্ট্রেচার নিয়ে হাঁটেন, তাকেও ঢুকতে দেখেছি ওই জ্যোতিষের ঘরে। মনে হয় সেও নিজের সম্বন্ধে জানতে গিয়েছিল। এই ভদ্রলোকের সম্পর্কে বেশি কিছু জানি না। সারাদিন দরজা আটকেই ঘরে থাকে, খুব দরকার ছাড়া বেরোন না। যাই হোক, এবার আসি আসল ঘটনা। একদিন সত্যপ্রিয় সোম আমার ঘরে এসে হাজির হলেন। বসার ঘরে এসে বসলেন, তারপর বললেন, বাবা, তোমার থেকে বয়সে আমি অনেক প্রবীণ। তুমি আমার ছেলের মতন। এই যে এতদিন এখানে আছি, তোমাকে আমার খুবই ভালো লেগেছে। তোমার ব্যবহার, তোমার অমায়িকতায় আমি মুগ্ধ। আর তো বেশি দিন এখানে থাকবো না। আজ আমার ছেলে আসবে, দিন 3-4 মধ্যে আমি হয়তো ঘর ছাড়বো। তোমাদের এই পরিবেশটা খুব মনোরম। তখন অবশ্য কলকাতার পরিবেশ সত্যিই আলাদা ছিল। গাড়ি ঘোড়া, আবর্জনা, পলিউশন এখনকার মতো ছিল না। লোকজনের সমাগমও এখনের তুলনায় খুবই কম। আমি বললাম, হ্যাঁ খবর পেয়েছি যে আপনি রোজ সকালে বায়ু সেবন করতেও বেরোন। ভদ্রলোক হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, খুবই সুন্দর জায়গা পেছনের রাস্তাটা। আমি তো প্রত্যেক দিনই বের হই। কালও শরীর ভালো থাকলে যাব। এখানে আসার পর থেকে শরীরটাও যেন আগের থেকে বেশ তাজা অনুভব করছি। তা যাই হোক, আসল কথায় আসি। বাবা, তুমি তো আমার ছেলের মতন। আমি তো আবার বহরমপুরে ফিরে যাব। তার আগে আমি তোমাকে একটা উপহার দিয়ে যেতে চাই। এই বলে ভদ্রলোক তার হাতের ঝোলা থেকে 5 ইঞ্চি লম্বা কি একটা বের করে টেবিলে রাখলেন। দেখলাম সেটা একটা সোনালী রঙের বৌদ্ধ মূর্তি, অসম্ভব সুন্দর দেখতে। একবার তাকালে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। আমি একদমই তৈরি ছিলাম না এরকম একটা ঘটনার জন্য। খানিকক্ষণ নির্বাক হয়ে দেখছিলাম। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললাম, কিন্তু এটা তো খুব দামি, আসল সোনার মনে হচ্ছে তো। আপনি এরকম একটা অমূল্য জিনিস আমায় কেন দিচ্ছেন? ভদ্রলোক কিছুতেই না শুনলেন না, বললেন, হ্যাঁ, এটা সোনার বই কি, এবং মাথায় বসানো ছোট্ট চকচকে পাথরটা হলো হিরে। এটা বহু বছর ধরে আমার জিম্মায় ছিল। ভাবলাম এটাই তোমাকে উপহার দিয়ে যাই। ছেলে জানতে পারলে নানান প্রশ্ন করবে, তাই ও আসার আগে জিনিসটা তোমায় দিয়ে গেলাম। তুমি না করো না বাবা, এটা আমার অনুরোধ। আর এটার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না, অন্তত যতদিন আমি এখানে আছি। আরও 2-4টে কথা বলে নিচে চলে গেলেন ভদ্রলোক।
আমি সত্যিই খুবই চিন্তায় পড়লাম। এ আবার নতুন কি নাটক? এক অচেনা ভদ্রলোক যে 1 মাস আগে আমার নিচতলার হোটেলে ভাড়া এসেছেন, তার আমাকে এত ভালো লেগে গেল যে তার এত মূল্যবান একটা জিনিস আমাকে উপহার দিয়ে গেলেন। এরকম ঘটনা আজ অব্দি কোনোদিন ঘটা তো দূর, গল্পেও শুনিনি। বলা বাহুল্য বেশ মুষড়ে পড়লাম। সেদিন সন্ধেবেলা ভদ্রলোকের ছেলে এলো। ওপর থেকে শব্দ পেলাম। সেই সকালের ঘটনার পর আমি আর নিচে নামিনি, কেউ আসেওনি আমার ঘরে। রাত 9টা নাগাদ মাধববাবু এসে হাজির হলেন। ফিসফিস করে বললেন, কিছু শুনেছো ভায়া? কি? আরে ওই বয়স্ক ভদ্রলোক, ওই সত্যপ্রিয় সোম, হ্যাঁ, আজ তো ওনার ছেলে এসেছে। জানি তো, কি হয়েছে তাতে? আরে একতরফা দক্ষযজ্ঞ লেগে গেছিল বাপ ছেলের মধ্যে। আমি তো বাইরে থেকে সব শুনতে পেলাম, বাকি ভাড়াটেরাও শুনেছে। ছেলে কি চিল্লামিল্লি করলো বাপের উপর জানো? ভদ্রলোকেরও গলা পেলাম ভালোই, যদিও দরজা বন্ধ ছিল ভেতর দিয়ে। কি নিয়ে ঝগড়া হলো কিছু শুনলেন? স্পষ্ট তো শুনিনি, তবে কি সব যেন উইল টুইল নিয়ে বলছিল ছেলেটা, আর সত্যপ্রিয় বাবু ওকে চুপ করাচ্ছিল। আমি বাবা বেশি নাক গলাইনি, যেটুকুনি কানে এলো আমি তোমাকে বললাম। মাধববাবু আরো কিছুক্ষণ ভেবে বললেন, তবে ভায়া, ওই জ্যোতিষী ভদ্রলোককে আমার ঠিক সুবিধা লাগছে না। আমি অবাক হয়ে বললাম, কেন? আপনি তো নিজেও ওনাকে হাত দেখিয়েছিলেন, বলেছিলেন খুব অমায়িক ধার্মিক মানুষ, ঈশ্বরতুল্য ব্যক্তিত্ব। হঠাৎ অমন বলছেন যে? আরে না রে ভায়া, ধার্মিক তো মনে হতো, কিন্তু যে সেই রকম মানুষ হবে সে তো সবসময় নিজের মধ্যে থাকবে, নিজের ধ্যানেই মগ্ন থাকবে। ওই ভদ্রলোক প্রথম 1.5 সপ্তাহ কিন্তু ওই রকম ছিলেন, কিন্তু এখন একটু অন্যরকম দেখছি তাকে। যেমন একটু আগে ঘর থেকে বেরোনোর সময় দেখলাম ভদ্রলোক ওই সত্যপ্রিয় বাবুর ঘরের সামনে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলেন। এবার তুমিই বলো ভায়া, একজন ধার্মিক জ্যোতিষ দেবপ্রিয় মানুষ অন্যের ঘরের ভেতরে বাপ ছেলের ঝগড়া এত কৌতূহল দিয়ে শুনতেই যাবে কেন? হ্যাঁ, আমি কিছুই ভেবে পেলাম না। মাধববাবু আবার বললেন, না দেখলে বিশ্বাস করবে না ভায়া, আমরা তো আর কেউ ঘর থেকে বেরোয়নি, যে যা ঘর থেকেই শুনছিলাম। আর ওই নীলাম্বর আচার্য পুরো ভদ্রলোকের ঘরের সামনে গিয়ে কান পেতেছিলেন। আমি তোমাকে বলতে আসবো বলে ঘর থেকে বেরোতে গিয়ে দেখি এই দৃশ্য। আমায় দেখে সঙ্গে সঙ্গে নিজের ঘরের দিকে পালালেন। বেশ সন্দেহজনক লাগলো ভায়া। এই জ্যোতিষ ব্যাটার অন্য কোনো মতলব নেই তো? হ্যাঁ, আমি কিছু বললাম না। নিজের অজান্তেই খুব রাগ হলো। মামা নেই, আর যত ঝামেলা এখনই হতে হলো, যত সন্দেহজনক মানুষদের এখনই এসে ভিড় করতে হলো। এত বছর ধরে এই হোটেলের ব্যবসায় এরকম অবস্থার সম্মুখীন কোনোদিনও হতে হয়নি, কিন্তু তখনও বুঝিনি যে সব থেকে বড় ঘটনা ঘটা বাকি ছিল, আর সেটা খুবই শীঘ্রই ঘটতে চলেছিল। পরদিন সকাল 7টার সময় ঘুম ভাঙল। আমি অত সকালে উঠি না। মাধববাবু 7 সকালে হন্যে হয়ে দরজা ধাক্কা, কলিং বেল, সব রকম মিলিত চেষ্টায় আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে শুনি বাইরে খুব হই হট্টগোল হচ্ছে। ঘোর কাটিয়ে দরজা খুলে দেখি বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে আছেন মাধববাবু। হাত ধরে টেনে আমাকে নিচে নামাতে নামাতে বললেন, ভায়া ভায়া, মারাত্মক বিপদ হয়ে গেছে, মারাত্মক বিপদ হয়ে গেছে। ভদ্রলোক আমায় একটাও কথা বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে গেলেন বাড়ির বাইরে। দেখি লোকজন ভরে গেছে চারিদিকে, আমার বন্ধুরাও এসে দাঁড়িয়ে আছে। বাদল বলল, কি রে, তোকে কত ডাকলাম, ঘুম আর কাটেই না তোর, বল। হ্যাঁ, এদিকে কত বড় বিপদ হয়ে গেছে। বাড়ির পেছন দিকে সেই রাস্তায় গিয়ে দেখি একটা পুলিশের জিপ, আর তার খানিক দূরে গিয়ে আমি ব্যাপারটা বুঝতে পারলাম। এক ভয়ঙ্কর দুর্ঘটনা, বলা ভালো পরিকল্পিত দুর্ঘটনা। খুন। সত্যপ্রিয় সোম খুন হয়েছেন। ডেড বডি পড়ে রয়েছে রাস্তার মাঝখানে। পুলিশের লোক মৃতদেহের চারদিকে চক দিয়ে আউটলাইন বানিয়েছে। আজ ভোর রাতে প্রত্যেক দিনের মতো আলো ফোটার আগে সত্যপ্রিয়বাবু বায়ু সেবন করতে বেরিয়েছিলেন। ভদ্রলোকের পিছু নিয়েছিল কেউ বা কারা, কারণ মাধববাবু ঘুমের ওষুধ না খাওয়ার ফলে রাত জেগেই ছিলেন। এর আগে উনি টের পেয়েছিলেন যখন সত্যপ্রিয় সোম হাঁটতে বেরোতেন। তবে আজ ভোর রাতে মাধববাবু নিজের ঘর থেকে একাধিক পায়ের শব্দ শুনেছিলেন, কিন্তু কোনোটাই এক সময় নয়।
একটার খানিকক্ষণ পর আর একটা। মানে ওনার ধারণা সত্যপ্রিয় বাবু বেরোনোর পর আরও কেউ করিডোর থেকে গেটের দিকে গিয়েছিল, কিন্তু ওই সময় আর উঠে দেখার মতো অবস্থায় তিনি ছিলেন না। এদিকে ভোর 6:30টার সময় থানায় একটা অচেনা নাম্বার থেকে ফোন যায়, যেখানে একজন বলে যে একটা খুন হয়েছে। খুনের স্পটও বলে দেয় পুলিশকে। পুলিশ এসে সত্যিই সত্যপ্রিয় সোমের মৃতদেহ আবিষ্কার করে এই অরণ্য ঘেরা পথে। পথটাও এমনই শান্ত আর শুনশান যে দিনের বেলাতেও কিছু একটা অঘটন ঘটলে বাইরের লোক সে খবরের আঁচও পাবে না। আর ঘটনাটা ঘটেছে ভোর রাতে। পুলিশ সন্দেহ করছে যে খুনটা কোনো ধারালো ছুরি জাতীয় কিছু দিয়ে করা হয়েছে, কিন্তু জিনিসটা পেটের ভেতর ঢুকিয়ে আবার বের করে নেওয়া হয়েছে। আর খুব সম্ভবত সেই অস্ত্র দিয়ে গলাতেও 3-4 বার চালানো হয়েছে। এতে বোঝা যায় যে যে মেরেছে সে খুবই ঘৃণা করেই মেরেছে ভদ্রলোক। পুলিশ আরও বলল যে খুন বাড়ির কেউই করেছে, কারণ উনি যে ভোর রাতে হাঁটতে বেরোন এটা একমাত্র বাড়ির লোকেরাই জানে, তাই বাড়ির সকলেই শাস্তি। এই খুনের মামলা যতদিন চলবে ততদিন বাড়ির কেউ বাইরে যেতে পারবে না। মাধববাবু ও পুলিশের কাছ থেকে সমস্ত ঘটনা জানার পর আমার হাত পা কাঁপতে লাগলো। এরকম পরিস্থিতিতে কোনোদিন পড়িনি। কি সাংঘাতিক অনুভূতি! বাড়ি ভর্তি অচেনা লোক, তার মধ্যে একজন খুন। তার সপ্তাহখানেক আগে হুমকি চিঠি, সব মিলিয়ে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছিল মাথার ভেতর। এমন সময় ভিড় থেকে এক নবীন ভদ্রলোক সামনে এসে দাঁড়াল। আমারই মতো বয়স, আমার থেকে প্রায় 5 ইঞ্চি লম্বা, সুঠাম সুপুরুষ চেহারা, চোখে সানগ্লাস, দাড়ি গোঁফ নেই, পরনে নীল টি শার্ট আর প্যান্ট। এগিয়ে গিয়ে দারোগাকে বলল, স্যার চিনতে পারছেন? দারোগা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, আপনি আমাদের ডিএসপি স্যারের? আগে হ্যাঁ, আমি ডিএসপি ভুবন রায়ের ভাইপো অনিমেষ রায়। কাকাবাবু কেসটা শুনেছেন, তো উনি আমাকে পারমিশন দিয়েছেন এখানে আসার জন্য। মানে আপনাদের যদি অসুবিধা না থাকে তো আপনারা আপনাদের মতন কাজ করবেন, আর আমি এদিকে আমার নিজের মতন করে। দারোগাবাবু বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, আপনার কথা শুনেছি স্যারের কাছে। আরে আপনি স্বচ্ছন্দে আপনার কাজ করুন, আর কোনো দরকার হলে আমাকে অবশ্যই জানাবেন, সাহায্য করব। আমরাও এদিকে দেখছি। রক্তিম আমার দিকে এগিয়ে এসে বলল, ভাই এই যে ইনি হলেন অনিমেষ রায়, আজকে সকালেই ফিরেছেন কলকাতায়। অনিমেষ রায় আমার দিকে হাত জোর করে প্রণাম জানিয়ে বলল, নমস্কার, আপনার চিঠিগুলো আমার কাছেই রয়েছে। ভাবলাম কলকাতায় এসে কেসটা নিয়ে ভাববো, আর এরই মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমিও নমস্কার জানিয়ে বললাম, নমস্কার। হ্যাঁ সেই তো, তবে সত্যি কথা বলতে আপনি একদম ঠিক সময় এসেছেন। আপনাকে দেখে আমার অনেকটা চিন্তা দূর হলো। এই কয়েকদিন যে কী চিন্তায় কাটিয়েছি তা আমিই জানি। আর আজকের ঘটনা তো বলার মতো না। আপনি আজকে না এলে যে আমি কী দুশ্চিন্তায় পড়তাম। এসব থানা পুলিশ খুন কোনোদিন করতে হয়নি আমাকে এসব। হ্যাঁ তা ঠিক, আমি একদম ঠিক সময়তেই এসেছি। তবে কতটা কি কিনারা করতে পারবো আমি জানি না। আচ্ছা, আপনি এদের কাছ থেকে হয়তো শুনেছেন যে আমি প্রফেশনাল গোয়েন্দা নই, কিন্তু বই পড়ে পড়ে আর কাকার সঙ্গে থেকে ওই যেটুকু হয়। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি যে এখন থেকে আমি আপনার পাশে আছি। এই কেসটা এখন আমার হাতে। সত্যি ছেলেটার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে, দেখলেই যেন চিন্তাভাবনা অনেকটা কমে আসে। কালচে অন্ধকারে এক বিন্দু আলোর মতো লাগছিল ওকে। মনে মনে বলেছিলাম, আপনি আমার ভরসা, কোনোভাবেই প্যাঁচের থেকে আমায় উদ্ধার করুন। মাধববাবু মামাকে খবর দিয়েছে। মামা এত কিছু শুনে দুশ্চিন্তায় পড়বেন বলে খুবই সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে অতি শীঘ্রই বাড়ি ফিরতে বলে দিয়েছেন, কিন্তু তবুও দিন দুয়েকের আগে ফিরতে পারবেন না। হোটেলে সবাইকে জিজ্ঞাসাবাদ করায় সবাই নিজেদের বয়ান দিয়েছে, কিন্তু কারোর বয়ানে সন্দেহজনক কিছু পাওয়া যায়। কিন্তু মাধববাবু সহ বাকিরাও জানিয়েছে যে গতকাল রাতে সত্যপ্রিয় বাবুর ঘর থেকে ঝগড়ার শব্দ শুনেছে। ছেলের সঙ্গে তার কিছু একটা নিয়ে কথা কাটাকাটি চলছিল। অনিমেষ ওনার ছেলে সুপ্রিয় সোমকে জিজ্ঞেস করেছে যে কি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। তাতে সুপ্রিয় খুলে কিছু বলেনি। সে খুবই ভেঙে পড়েছে, কথা বলার মতো অবস্থাতে সে নেই। সমানে বলে যাচ্ছে, বুড়ো বয়সে ভিমরতি ধরেছিল, নিজের বাড়ি ছেড়ে কলকাতায় ঘুরতে এসে বায়ু সেবন করার খুব দরকার ছিল। কতবার বলেছি, বাবা ফিরে চলো, না। আর দুদিন এই দুদিন করে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। পই করে বারণ করেছিলাম,
বলেছিলাম, বাবা নিজের এলাকায় যা খুশি করো, কিন্তু বিদেশ বিভুঁইয়ে এসে অত ভোরে বেরিও না। আশেপাশে কাউকে চেনো না, জানো না। শুনলো না আমার কথা, শুনলো না। পুলিশ বডি পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। দেখলে অবশ্য পরিষ্কার বোঝাই যাচ্ছে যে উনি মর্নিং ওয়াকেই বেরিয়েছিলেন। সাদা ধুতি পাঞ্জাবি, হাতে দস্তানা, পায়ে মোজা, মাথায় মাংকি ক্যাপ, গলায় মাফলার। কিন্তু এইভাবে খুন কে করলো, আর কেনই বা করলো, সেটা কিছুতেই ভেবে পেলাম না। অনিমেষ সার্চ টিম নিয়ে সকল ভাড়াটের ঘরে সার্চ করলো, জিজ্ঞাসাবাদও করলো কিছু। আমি অবশ্য এসবের মধ্যে ছিলাম না। আমার রীতিমতো শরীর খারাপ লাগছিল, মাথা ঝিমঝিম করছিল। সকাল সকাল কাঁচা ঘুম ভেঙে খুনের খবর পেলে কারি বা মাথা ঠিক থাকে। বাদল বলল, সকালে অনিমেষ রায় ফিরেই আগে আমাদের কাছে এসেছিল, ওই আড্ডার থেকে। আমাদের ওখানে না পেয়ে ডিরেক্ট এখানে এসে হাজির হয়েছে। ঘণ্টাখানেক বন্ধুদের সাথে রাস্তায় কাটিয়ে বাড়ি ঢুকলাম। অনিমেষ রায়ের তখনকার মতো কাজও প্রায় শেষ। আমাকে বলল, আচ্ছা, 2জন পুলিশ কনস্টেবল রাখলাম বাড়ি পাহারার জন্য, যাতে বাড়ি থেকে কেউ বেরিয়ে না যেতে পারে। আর ভাড়াটেদের মোটামুটি তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করেছি, দরকার পড়লে আবার অবশ্য করব। আচ্ছা, এই বাকি যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেগুলো লোক নেই তো? মাধববাবু চমকে উঠে বললেন, না না না, দাঁড়ান, একজন ছিল একজন, আর সকাল থেকে দেখছি না। দেখো তো, আমার মাথা এত চিন্তা ভাবনার মধ্যে ডুবে থাকি যে ভুলেই গেছি যে এক জ্যোতিষী এসেছিল। নাম হলো গিয়ে কি যেন নাম, হ্যাঁ, নীলাম্বর আচার্য। আমার মনেও ঝিলিক খেলে গেল। ঠিক তো, সেই জ্যোতিষী ভদ্রলোকের তো পাত্তা নেই সকাল থেকে। অনিমেষ বলল, কোন ঘরে থাকতো? মাধববাবু ভেতরে নিয়ে গিয়ে দেখালেন ঘরটায়। সত্যি ঘর খোলা, দরজা বাইরে দিয়ে আটকানো। আমরা দরজা খুলে দেখি কেউ নেই ঘরে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, চমকের পর চমক। এই ভদ্রলোক আবার কোথায় হা হয়ে গেল? যা পরিস্থিতি দেখছি মনে হচ্ছে পালিয়েছে। আচ্ছা, সন্দেহজনক কিছু লক্ষ্য করেছিলেন? কতদিন হয়েছে ভাড়া নিয়েছিল? মাধববাবু আমায় বললেন, তোমাকে গতকাল বলেছিলাম না ভাইয়া, ওই জ্যোতিষীর সুবিধা নয়, না হলে ওই রকম ভাবে কারোর ঘরের দরজায় গিয়ে কেউ কান পাতে। হ্যাঁ, আর খুন হবার ঠিক 1-1.5 সপ্তাহ আগে এসে উঠলো, নিজেকে জ্যোতিষ বলে দেখালো, আবার খুন হবার দিনে ঘর ছেড়ে উধাও। নিশ্চয়ই এ কোনো ভণ্ড। আপনি একে খুঁজে বার করুন মিস্টার রায়। এ বেটা ঠিক কিছু না কিছু জানে এই খুনের ব্যাপারে, আর ও জড়িত আছে এই খুনের ব্যাপারেও। অনিমেষ একটু ভেবে বলল, তা তো ঠিকই। এনার সম্বন্ধে যা শুনলাম তাতে সত্যি এনার উপর সন্দেহ জায়গাটাই স্বাভাবিক। এছাড়া পুরো ব্যাপারটাই গন্ডগোলের। বাড়িতে রহস্যময় চিঠি, আর তার কিছুদিন পরেই আবার এক ধার্মিক গণৎকারের আগমন। যদিও বা ধরি খুনের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, তবে সেই ক্ষেত্রে তার পালানোটাও তো সাজে না। আর যদিও বা ধরি যে সেই খুন করেছে, তাহলে তো পালিয়ে সে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে দিয়েছে। সবার সন্দেহ এখন তার দিকে গিয়েই পড়বে। সবার আগে খুঁজে বের করতে হবে ওই মার্ডার ওয়েপনটা, যেটা হত্যাকারী নিজের সঙ্গে নিয়ে পালিয়েছে। দারোগাবাবু এসে বললেন, আচ্ছা মিস্টার রায়, আরেকটা প্রশ্ন রয়েছে। আমাদের থানায় খবরটাই বা দিল কে সেই ভোরবেলায়? আমি বললাম, এ তো খুব সাধারণ ব্যাপার। যে মার্ডার করেছে সেই ফোন করেছে, তাহলে অত সকালে কে ফোন করবে? কেউ তো ঘটনাটা দেখেনি। অনিমেষ বলল, আমার মনে হয় যে মার্ডার করেছে সে ফোন করেনি থানাতে, থানায় ফোন করেছে আরেকজন, মানে যে মার্ডারটা প্রত্যক্ষ দেখেছে। কারণ নিজে মার্ডার করে পুলিশে ফোন করাটা ঠিক স্বাভাবিক কি? অবশ্য হ্যাঁ, মাঝে সাঝে এরকম ঘটনাও 2-1টা দেখা যায় বই কি। আচ্ছা, আপনি নাম্বারটা ট্রেস করে দেখেছেন যে নাম্বারটা কোন লোকেশন থেকে করা হয়েছে? আরে সেটাই তো সমস্যা মশাই, নাম্বারটার কোনো অস্তিত্বই নেই। অনেকবার চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি। মনে তো হয় না আর কিছু পাওয়া যাবে ওই নাম্বারের। এই বলে কিছু ভাবল, তারপর আমার দিকে ফিরে বলল, ঠিক আছে মিস্টার সেন, আমি এখন আসি, পরে আবার আসবো। আচ্ছা হ্যাঁ, কোনো রকম সমস্যা হলে আমাকে কিন্তু ফোন করবেন। নিন, এটা আমার নাম্বার। পুলিশ মৃতদেহকে ভ্যানে তুলে নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। কথা মতন 2জন পুলিশ ইন্সপেক্টরকে দাঁড় করিয়ে গেল হোটেলের গেটের সামনে। বাইরে দিয়ে কোনো লোক এলে অথবা বাড়ির কোনো লোক বাইরে গেলেও তাদেরকে কৈফিয়ত দিতে হবে। আমার মনে তখনও ঝড় চলছে। কোনো মতে নিজেকে সামলে ঘরে ফিরে এলাম।
এখন পরবর্তী চমকের জন্য অপেক্ষা করা ছাড়া আর উপায়ই বা কি? এবার দেখব অনিমেষ রায় কিভাবে এই ঘটনার মীমাংসা করে। সময়টা ভোর রাত। ইন্দ্রদীপ হোটেলের পাশ দিয়ে যে একতরফা রাস্তাটা ঢুকছে সরকারি হেডকোয়ার্টার্স সংলগ্ন, সেই বন্য রাস্তার কোলে এখনো আলোর কোনো রকম ছোঁয়াও এসে লাগেনি। মনে হচ্ছে যেন গভীর রাত। একজন লম্বা চওড়া আকৃতির মানব মূর্তি হেঁটে চলেছে সেই রাস্তার ওপর দিয়ে। পরনে তার খদ্দেরের পাঞ্জাবি আর গলায় মাফলার। মুখ অবশ্য দেখা যাচ্ছে না, একটা মাংকি টুপিতে ঢাকা। সে ধীরে ধীরে হেঁটে চলেছে। খানিকক্ষণ পর সে একই রাস্তায় বেরিয়ে আসে আরেকটি মূর্তি। তবে এর চেহারা সম্বন্ধে কিছু বোঝা অসম্ভব, কারণ এর পুরো চেহারাটাই একরকম কালো আবরণে আবৃত। সেটা হাঁটছেও যেন কেমন করে। এরকম অন্ধকারে কেউ দেখলে হয়তো ভাববে এটা কোনো মানুষই নয়, যেন কোনো নাম না জানা প্রাণী। সামনে হেঁটে চলা মানুষটির ধারণাও নেই যে তার পেছনে এরকম একটা অবয়ব হেঁটে চলেছে। আপাতমস্তক আবৃত অবয়বটা খুবই সচেতন এক একটা পদক্ষেপ ফেলছে, যাতে সামনে এগিয়ে চলা মূর্তিটা কিছুই টের না পায়। মিনিট খানেক এরকম চলার পর আর একটা ব্যাপার ঘটল। কালো অবয়বটার পেছনে আর একজন এসে উঠল সেই রাস্তায়। এই ব্যক্তিটি প্রথম ব্যক্তির মতোই লম্বা চওড়া, শিরদাঁড়া শটাং, কাঁধ অবধি চুল, দাড়িও আছে থুতনিতে, গলায় কয়েকটা রুদ্রাক্ষের মালা, পরনে হলুদ পাঞ্জাবি আর কালো ধুতি। সেও যেন নিজের উপস্থিতি কাউকে জানাতে চায় না। খানিক সচেতনতা বজায় রেখেই সে তার সামনের জনের থেকে 20 গজের দূরত্ব রেখে হেঁটে চলল। খানিকক্ষণ পর সে টের পেল যে তার পেছনেও কে যেন আসছে। সেই শব্দ টের পেয়ে সঙ্গে সঙ্গে ঝোপের আড়ালে চলে গেল সেই লোকটি। খানিকক্ষণ সব নিশ্চুপ। তারপর হঠাৎ একটা খুট করে শব্দ, তারপর ঘন নিস্তব্ধতা কাটিয়ে বেরিয়ে এলো একটা কণ্ঠস্বর। আরে নমস্কার সত্যপ্রিয় বাবু, আমাকে চিনতে পারছেন? তুমি এখানে কি করছো? গর্জে উঠল উল্টো দিকের ছায়ামূর্তি। তারপর খানিকক্ষণ তাদের মধ্যে কি যেন কথোপকথন চলল। এতটাই অন্ধকার ছিল যে পাশে কেউ থাকলেও টের পাওয়া দায়। তারপর হঠাৎ একটা আর্তনাদ, যেন মৃত্যু চিৎকার। সঙ্গে সঙ্গে যেন হুড়োহুড়ি লেগে গেল। চোখের সব কালো হলেও পরিষ্কার বোঝা গেল যে একাধিক পদধ্বনি কিছু সময়ের ব্যবধানে ঘটতে থাকে। হয়তো উপস্থিত কেউই জানে না একে অপরের উদ্দেশ্য। সেই দিন আর উল্লেখযোগ্য কিছু ঘটল না। এত বড় একটা দুর্ঘটনার পর সবাই খুবই বিভ্রান্ত হয়ে পড়েছে। শুধু বাড়ি নয়, সমস্ত পাড়াটাই যেন থমথমে হয়ে গেছে। খবর পেলাম আশেপাশের হোমস্টেগুলোও নাকি আপাতত নতুন ভাড়াটে ঢোকাতে চাইছে না। কেউ আবার পুরনো ভাড়াটিয়াদের ঘর ছাড়তে বলেছে। মামা 3-4 বার তার করেছে, সেও বেশ চিন্তায় পড়েছে। চাইলেও দিন 3 আগে আসতে পারবে না। আমি এদিকে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছি প্রায়। বিকেলে মাধববাবুর ঘরে গেলাম। সেখানে পাশের ঘরের ওই খোঁড়া ভদ্রলোকও ছিলেন। ভদ্রলোকের নাম নীলকান্ত সমাদ্দার। সবাই মিলে আলোচনা চলছিল। পুরো বাড়িটার পরিবেশই বেশ থমথমে। মাধববাবু আমাকে বললেন, ভায়া, তোমার নতুন গোয়েন্দাকে খুব চেনা চেনা লাগলো। কোথায় দেখেছি বলে মনে হয়? আপনি মাঝে মাঝে বিকেলের দিকে পাড়ার মোড়ে চায়ের দোকানে যান, সেখানেই দেখে থাকবেন। উনিও তো যায় ওখানেই। নীলকান্তবাবু আমাকে বললেন, আপনার ওই ডিটেকটিভ বন্ধু কিন্তু খুবই অদ্ভুত। এমনভাবে আমাদের ঘর সার্চ করলো যেন খুন আমরাই করেছি।
আসলে এটা তো নিয়মের মধ্যেই পড়ে, কিছু তো করার নেই, এটা তো একটা ক্রাইম। আমাদের তো পুলিশের সাথে সহযোগিতা করতেই হবে। আরে ধুর মশাই, সে তো বুঝলাম, কিন্তু তারও একটা লিমিট আছে। দেখছি আমি অসুস্থ মানুষ, হাতে ক্রাচ থাকে, তাও এমন বেখেয়াল লোক যে বেরোনোর সময় আমাকে ধাক্কা মেরে দিল। পরে যদিও সরি সরি বলে ক্ষমা চেয়েছে। সে তো আর ইচ্ছা করে ধাক্কা মারেনি, লেগে গেছে। সে তো আমিও বলছি না যে ইচ্ছে করে মেরেছে, তবে এত বেখেয়াল হওয়া তো উচিত নয়। আমার তো বেকায়দায় লেগেও তো যেতে পারতো নাকি। অনিমেষ রায়ের নামে আরও নালিশ শুনলাম। দক্ষিণের ঘরের সেই যুবতীটিও বললেন অনিমেষ রায় নাকি ওনার ঘরেও সার্চ করিয়েছেন এবং ওনাদেরকে অনেক রকমের প্রশ্ন করেছেন। ওনার বৃদ্ধা মাকেও নাকি নানা রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমি যদিও এইসবে কোনো রকম মন্তব্য করিনি, এখন যেন ওই মানুষটাই আমার ভরসা। তাছাড়া পুলিশও জেনে গেছে সব ঘটনা, কাজেই আমি অনেকটাই চিন্তামুক্ত। তবে এই ঘটনা যে এতটা তাড়াতাড়ি উদ্ঘাটন হয়ে যাবে সেটা ভাবি। যাই হোক, ব্যাপারটা ধীরে বলাই আপনাদের জন্য আকর্ষণীয় হবে। দেখতে দেখতে দিন 3 কেটে গেছে। এই 3 দিনে পুলিশ একবার এসেছে ও অনিমেষ রায় 2 বার এসেছে। একদিন আমার ঘরে এসে চা খেয়ে গেছে, আরেকদিন মাধববাবুর কাছে শুনেছিলাম যে উনি এসে ঘুরে গেছেন নিচ থেকে। একদিন সকালে মাধববাবু এসে বললেন, অজয়, একজন দেখা করতে এসেছে তোমার সাথে, একটু নিচে এসো। নিচে গিয়ে দেখি এক শ্রমিক শ্রেণীর লোক, গায়ের রং কালো, ছিপছিপে চেহারা, খানিক বিভ্রান্ত। মাধববাবু বললেন, ও কিছু একটা দেখেছে, সেটা বলতে এসেছে, কিন্তু কি দেখেছে সেটা খুলে বলছে না। হ্যাঁ বলুন, আপনি কি দেখেছেন? আমি জিজ্ঞেস করলাম। লোকটাকে এর আগে কোথাও দেখেছি বলে তো মনে হলো না। সে একটু বিভ্রান্তের মতো এদিক সেদিক তাকিয়ে আমাকে বলল, আগে আমি ওই পেছনের রাস্তায় ভোরবেলা ফুল খুঁজতে বের হই। যে ভদ্রলোক মারা গেছেন তাকে আমি এর আগেও 2-3 বার ভোর রাতে মাফলার জড়িয়ে হাঁটতে দেখেছি। আসলে আমি ফুলের ব্যবসা করি কিনা, ভোরবেলা রোজই আমাকে তাজা তাজা ফুল তুলতে হয়। তো সেদিনকেও আমি ফুল খুঁজতে গিয়েছিলাম ওই পেছনের জঙ্গলে। তখন ওই ভদ্রলোককে দেখেছিলাম, তার সঙ্গে যেন কথা বলছিলেন, আমার থেকে ওই 10 দূরে। আমি যদিও গাছের আড়ালে ছিলাম, কিন্তু ঠিক ঠাউর করতে পারিনি মানুষটাকে। আমি তো রোজই ওই ভদ্রলোককে দেখি, কিন্তু সেদিন আরেকজন ছিল। তুমি তাকে দেখোনি? আগে খুব অন্ধকার ছিল তো, তবে যেটুকু বুঝেছি চেহারাটা ছিল অনেকটা লম্বা, একটা বড় আলখাল্লা পরা, আর গলার আওয়াজ গুরুগম্ভীর। বুঝেছি, তুমি নীলাম্বর আচার্যের কথাই বলছো। তারপর কি হলো? আগে তারপর কি নিয়ে যেন ঝগড়া লাগলো ওদের মধ্যে। তারপর ওই লম্বা আলখাল্লা পরা লোকটা ছুরি জাতীয় কিছু একটা দিয়ে ওনার পেটে আঘাত করলো। একবার নয় বাবু, একাধিকবার। আমি হতবাক হয়ে বললাম, মানে তুমি মার্ডার হতে দেখেছো? তুমি প্রত্যক্ষ সাক্ষী? এতদিন বলনি কেন? আগে বাবু, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কি বলবো। তারপর পুলিশ আমাকে তুলে নিয়ে যাবে। তারপর কি হলো? তারপর মায়ের দিব্যি বলছি বাবু, আর কিচ্ছুটি জানি না। ওই দৃশ্য বুঝে আমি প্রাণপণে পালিয়েছি। পরের দিন সকালে পুলিশ আসার পর ভিড় থেকে দেখলাম যে ওই ভদ্রলোক ওই একই জায়গায় পড়ে রয়েছেন। এই লোকটার কথা শুনে সেই জ্যোতিষের ওপর আমার সন্দেহ যেন আরো দ্বিগুণ হয়ে গেল। মাধববাবু তো পুরো বিশ্বাসই করে বসলেন যে ওই ব্যাটাই খুন করে পালিয়েছে। আমি বললাম, কিন্তু ওনার মোটিভটাই তো স্পষ্ট হচ্ছে না। আরে ধুর ভাইয়া, মোটিভ দিয়ে আমাদের কি হবে? হ্যাঁ, আমরা তো ভিকটিমকেও আগে থেকেও চিনতাম না, আর ওই ভণ্ডটাকেও না। এরা সবাই তো হালে এসে উঠেছে এই বাড়িতে। মোটিভ আমরা বুঝবই বা কেমন করে? হ্যাঁ, কার কি উদ্দেশ্য ছিল এইসব তো সবকিছুই ঝাপসা। তবে ওই ভণ্ড যে খুন করতেই ঢুকেছিল এই বাড়িতে, এটা একেবারে পরিষ্কার। সুযোগ বুঝে কাজ সেরে পালিয়েছে। বিকেলে চায়ের দোকানের আড্ডায় অনিমেষ রায়ের সাথে দেখা হয়ে গেল। আমি সমস্ত ঘটনা খুলে বললাম। ওই লোকটা নিজের চোখে কি দেখেছে সেসব কিছু শুনে অনিমেষ রায়ের মধ্যে খুব একটা বিস্ময়ের ছাপ লক্ষ্য করলাম না। এমনকি সেই লোকটার সাথে দেখা করবারও কোনো ইচ্ছা প্রকাশ সে করল না। শুধু একবার ঘাড় নাড়িয়ে কি যেন গভীর চিন্তায় ডুবে গেল। আমিও আর বেশি ঘাঁটালাম না। আর একটা গুরুত্বপূর্ণ তথ্যও দেওয়ার ছিল।
ভদ্রলোক যে মৃত্যুর আগের দিন আমার ঘরে এসে আমাকে একটি অমূল্য স্বর্ণ বৌদ্ধ মূর্তি উপহার দিয়ে গিয়েছিলেন সে ব্যাপারে জানালাম অনিমেষকে। এই তথ্য শুনে সে সত্যি একটু চিন্তায় মগ্ন হয়ে পড়ল। বলল আজ একটু কাজ আছে, কাল সকালে আমার বাড়িতে গিয়ে সেই জিনিস সে দেখে আসবে। সকালে ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে। অনিমেষ রায় এসে হাজির হয়েছে সাত সকালে। বডির পোস্টমর্টমের রিপোর্ট জানাতে এসেছে সে। খুন নাকি হয়েছে কোনো এক ধারালো অস্ত্র দিয়ে, সেটা ওনার পেটের ভেতর নিক্ষেপ করে আবার বের করে নেওয়া হয়েছে। আরেক ঘা বসানো হয়েছে তার গলায়, কিন্তু মার্ডার ওয়েপন ছুরির মতন হলেও ছুরি নয়, তার চেয়েও সরু, ওই খঞ্জর গোছের কিছু। আমি বললাম, তাহলে কি ওনার সাথে কোনো শত্রুতা করেই কেউ এই কাজ করেছে? নিঃসন্দেহে, বরং ওনাকে খুন করার উদ্দেশ্য নিয়েই কেউ সেই রাত্রে ওনাকে অনুসরণ করেছিল। আমার ধারণা ভদ্রলোক নিজেও খানিক আন্দাজ লাগিয়েছিলেন যে ওনার উপর এরকম কিছু একটা ঘটতে পারে। শুধু তাই নয়, আমার ধারণা ভদ্রলোক এরকম একটা কিছুর আঁচ পেয়েই নিজের বাড়ি ছেড়ে কলকাতায় এসে উঠেছিল, কিন্তু মৃত্যু ওনাকে এখানেও ছাড় দিল না। এক টানা কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলল অনিমেষ। আমি বললাম, আচ্ছা, যে ভণ্ড জ্যোতিষ উধাও হয়েছে তার সাথে তো নিশ্চয়ই হত্যা মামলার তীব্র যোগাযোগ রয়েছে। এমনকি আমার তো মনে হয় ওই সেই রাতে সত্যপ্রিয়বাবুকে খুন করেছে, তারপর পালিয়ে গেছে। ওকে খুঁজলে পাওয়া যাবে না? অনিমেষ কিছুক্ষণ ভেবে বলল, আরে আমরা কি খুঁজিনি ভাইয়া? সব পুলিশ স্টেশনে অলরেডি জানানো হয়ে গেছে যে এইরকম চেহারার কোনো মানুষকে দেখলে ইমিডিয়েটলি যেন অ্যারেস্ট করা হয়। কিন্তু আমার চিন্তার বিষয় হলো অন্য জায়গায়। কেউ এরকম চেহারার কোনো মানুষকে শহরেই দেখেনি, আর তাকে পেলে তো ঘটনার প্রায় সব জাতি খুলেই যেত। তবে কি জানো, ওনার ছেলেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওনার কোনো শত্রু ছিল কিনা। ছেলে সেই ব্যাপারে কিছুই বলতে পারেনি, তবে শুধু এইটুকু বলেছে যে তার বাবা কলকাতায় আসার আগে নাকি নিজের বাড়িতে কিরকম যেন একটা ভয় ভয় থাকতেন, কিসের যেন একটা আতঙ্ক। তো যাই হোক, আমি এই কিছুদিনে যা ইনভেস্টিগেশন করেছি তাতে অনেক নতুন তথ্যই জানতে পেরেছি, যাই এই কেসটার সূত্রে ভীষণই আলোকপাত করেছে। কি সেই তথ্য আমি জানতে পারি? অনিমেষ রায় ঘাড় নেড়ে বলল, না, এখনো সময় আসেনি। আচ্ছা, তবে তুমি আমাকে তোমার ওই বৌদ্ধ মূর্তিটা একবার দেখাও তো, যেটা ওই ভদ্রলোক তোমায় উপহার দিয়েছে। ওটা মোটেও আমার নয়, ওনার মৃত্যুর পর থেকে আমি ওটা ছুঁইও নি। ভাবছিলাম পুলিশকে দিয়ে দেবো যাতে সেটা ওনার ছেলেকে ফিরিয়ে দেওয়া হয়। অনিমেষ প্রতিবাদ জানিয়ে বলল, আরে না না, দরকার নেই, আরে ও কাজ করতে যেও না। ওটা উনি স্বেচ্ছায় তোমাকে দিয়েছেন, আর ওনার ছেলে যখন কিছুই জানে না এই ব্যাপারে, তখন বেকার তাকে না জানানোটাই ভালো। এসবের মধ্যে আর মাথা ঘামিও না, আমার মতে ওটা তোমারই প্রাপ্য। আচ্ছা দাও তো দেখি একবার, জিনিসটা দেখি একবার। তেরাজ থেকে বস্তুটা বের করে গোয়েন্দাবাবুর হাতে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে উঠে দাঁড়ালো অনিমেষ। আচ্ছা চলি ভাই, আবার আসবো। এই ভুলে গেছিলাম, তোমার মামা বাবু কবে ফিরছেন? আগে মামা আজ ট্রেনে উঠবে, কালকের মধ্যে চলে আসবেন, না হলে পরশু। অনিমেষ রায় নিচতলায় নামতে নামতে বলল, বেশ, তাহলে ফিরতে দাও। উনি ফিরলে আমাকে একটা তার করে দিও, কেমন? এসে সমস্ত ঘটনার সমাধান করে দেবো। এখনো অবশ্য দু একটা জট বাকি আছে, আশা করি এই দুদিনে অনেকটা কেটে যাবে। লোকটার শেষের কথাগুলো কিছুই বুঝলাম, শুধু মাথা নাড়লাম। এই তো এমন ভাব করছিল যেন কিছুই মীমাংসা হয়নি, এখন আবার বলছে আর দুদিনের মধ্যে সমাধান করে দেবে। তার মানে কি কেস সলভ হয়ে গেছে প্রায়? শুধু আমাদের জানাতে চাইছে না। এ কিরকম ছিটিয়াল গোয়েন্দার পাল্লায় পড়লাম কে জানে। আর বেশি ঘাটালাম না। যাই হোক, আর একটা অপ্রত্যাশিত ব্যাপার দেখলাম। ও বেরোনোর সময় দক্ষিণের সেই যুবতীর ঘরের সামনে গিয়ে কড়া নাড়ল। যুবতীও বেশ আশ্চর্যের সঙ্গে দরজা খুলল। বুঝলাম যে অনিমেষ রায়কে দেখে একটু বেকায়দা অনুভব করছে। অনিমেষ রায় কিন্তু নির্বিকার। সে মুচকি হেসে পকেট থেকে একটা চারকোনা কি যেন বস্তু বের করে যুবতীর হাতে দিয়ে বলল, মাফ করবেন, আমি দুঃখিত। আসলে সেদিন আপনার ঘরে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে এই বেড সাইডের টেবিলে রাখা এটা একটু নিয়ে দেখছিলাম আর কি। তারপর কখন যেন বেখেয়ালে এটা সঙ্গে নিয়ে চলে গেছিলাম। যাকে কিছু মনে করবেন না, এই নিন, যেখানে ছিল রেখে দিন। যুবতীও কোনো কথা না বলে অনিমেষ রায়ের হাত থেকে জিনিসটা নিলেন। অনিমেষ আবার বলল, তা আপনার মা এখন ভালো আছেন না একই আছেন? যুবতী একবার ঘরের ভেতর তাকালো, তারপর আমার দিকে, তারপর অনিমেষের দিকে চেয়ে বলল, মা আর কেমন থাকবেন, উনি তো সবসময় বিছানাতেই, ওরকমই আছেন,
ঘুমাচ্ছেন। আমি তো কাজে বের হই, 2 দিন ধরে সেটাও বন্ধ। না না, তাই তো আমি তো অসুস্থ, তার উপর বয়সও হয়েছে। আচ্ছা, আপনি আর কিছুদিন বাড়িতে থাকুন। বুঝতেই তো পারছেন, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, যতক্ষণ না সেটার একটা সমাপ্তি ঘটছে আপনাদের একটু হলেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে আর কি। আশা করি আর বেশি দিন লাগবে না। মহিলা তাচ্ছিল্যের হাসি হাসল। কার সাথে কার ঝামেলা, কে কাকে হত্যা করলো, এদিকে নিরীহ নির্দোষ লোকেদের ঝামেলায় পড়তে হলো। আমার এই সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, সব ক্যান্সেল করতে হলো আপনাদের জন্য। কি আর করা যাবে, ভাগ্যের পরিহাস। অনিমেষ রায় ওনার কথায় বেশি কান দিল না, আমাকে বিদায় জানিয়ে প্রস্থান করল। আমি এদিকে গভীর চিন্তা, কৌতূহল, অস্বস্তির মধ্যে পড়ে রইলাম। এখন কি হয় সেটাই দেখায়। আমার কাছে তো গোটা ব্যাপারটাই এখনো ঝাপসা। যুবতীর ঘরে গিয়ে আরেকবার কড়া নাড়লাম। দরজা খুলতে আমি বললাম, মাফ করবেন, বারবার ডিস্টার্ব করছি। বলছি যে এই যে গোয়েন্দা ভদ্রলোক, ওটা কি ফেরত দিয়ে গেলেন আপনাকে? যুবতী কিছুক্ষণ আমার দিকে সেই মলিন ভাবুক দৃষ্টিতে চেয়ে রইল। খুবই অস্থির লাগে ওনার এই তাকানোটা। এই কারণেই আমি ওনার সামনে খুব একটা আসি না। তার উপর আবার বন্ধুদের কাছে শুনেছিলাম ইনি আগে নাকি দোকানে এসে আমার খবর নিতেন। সব মিলিয়ে কিরকম যেন দ্বিধায় পড়ে যায়। ক্ষণিকের ব্যবধানে যুবতীর চেতনা ফিরেছে। সে বলল, আগে ওই একখান ছবি ছিল আমার বিছানার পাশে, পুরনো ছবি, মা বাবার। সেটাই উনি ভুল করে নিয়ে চলে গেছিলেন আগের দিন। কিরকম যেন অদ্ভুত গোছের ভদ্রলোক। আমিও আর কথা বাড়ালাম না। অনিমেষ রায়ের নামে এই অভিযোগ আমারও। ছেলেটা সত্যি কেমন যেন। আগের দিন শুনলাম উপাসের ঘরের ওই ভদ্রলোককে বেখেয়ালে ধাক্কাই মেরে দিয়েছিল। আজ আবার শুনছি এনার জিনিস ভুল করে নিয়ে চলে গেছিল। যেন ফেলুদার গল্পের লালমোহন বাবুর ভাষায় বলতে ইচ্ছে করছিল, হাইলি সাসপিশিয়াস। যা ভেবেছিলাম তাই হলো। পরের দিন সমুদ্র এসে খবর দিল যে মামা ফিরেছে। সমুদ্রের পরিচয়টা দেওয়া হয়নি। ও আমাদের বাড়িরই একজন বলা চলে। ছোটবেলা থেকেই ও আমাদের বাড়িতেই কাজ করে। নিচের হোটেল রুমগুলোর মধ্যে কোনার একটা ছোট্ট ঘর ওর জন্য বরাদ্দ। মামা মাঝে মাঝে যখনই বাইরে যান সমুদ্রকে সঙ্গে নিয়ে যান। ছেলেটা একটু বেশি কথা বললেও মনটা খুবই ভালো। এক প্রকারের কেয়ারটেকারেরই কাজ করে আমাদের বাড়িতে। মামা আসার একদিন আগেই ও রওনা দিয়েছিল, তাই আজ 7 সকালে এসে পৌঁছেছে। মাধববাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। সকালে সমুদ্রের মুখে খবরটা শুনে প্রায় লাফিয়ে পড়েছেন। বললেন, যাক বাবা, আমার অজয়ের জন্য ভারী দুশ্চিন্তা হচ্ছিল। এখন ওর মামাবাবু এলে অনেকটা হালকা হবে ছেলেটা। এত বড় একটা দুর্ঘটনা একা সামলানো মুখের কথা না। মামা ফিরলেন পরের দিন সকালে। আমার ও মাধববাবুর কাছে সমস্ত ঘটনা, থানা, পুলিশ যাবতীয় শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বাড়ি নেই আর এরকম বিচ্ছিরি কাণ্ড ঘটলো? হ্যাঁ, সারা জীবনে এরকম কোনোদিন ঘটনা শুনিনি। আর ঘটলো তো ঘটলো সেই আমার হোটেলেই ঘটলো। ছে 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 ছে, তোরা কোন সাহসে ওরকম একটা বেকায়দা রহস্যময় লোককে ভাড়া দিয়েছিলিস শুনি? হ্যাঁ, জানিস না এ ধরনের জ্যোতিষগুলো সব ভণ্ড হয়। তার মধ্যে নাম ধাম ঠিকানা কিচ্ছু নেই। কোথা থেকে উড়ে এসব ছুটেছিল কে জানে। সন্দেহজনক বুঝেই তো বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। আমি চুপ করে শুনলাম। মাধববাবু বললেন, আরে মশাই, কি বলবো আপনাকে, লোকটার কথাবার্তা শুনলে না আপনিও মুগ্ধ হয়ে যাবেন। ওই সত্যপ্রিয় বাবু যিনি খুন হয়েছেন, তাকে তো লোকটা 2 দিনেই পটিয়ে ফেলেছিল তার জ্ঞানের কথা শুনিয়ে। দেখতাম রোজ উনি গিয়ে ওই জ্যোতিষীর ঘরে বসে থাকতেন, মুগ্ধ হয়ে তার কথা শুনতেন। সপ্তাহ 2-3 তো এইরকমই চলছিল। হঠাৎ যে এইরকম কাণ্ড হয়ে যাবে কে বুঝবে, আর এইরকম ভাবে যে ব্যাটাটা হাওয়া হয়ে যাবে। দুপুরের দিকে অনিমেষ রায়কে তার করে জানালাম যে মামাবাবু ফিরেছে। খবর পেয়ে অনিমেষ বলল, আচ্ছা, বেশ 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 ভালো 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 খবর। আচ্ছা, আজকের দিনটা বরঞ্চ রেস্ট নিতে বলুন। কাল সকালে আমি পুলিশ নিয়ে আপনার বাড়িতে যাব। আচ্ছা হ্যাঁ, বাড়ির সকলকে কিন্তু তৈরি রাখবেন আপনার ঘরে। আশা করছি কাল সমস্ত জট আমি খুলে দেবো। ও হ্যাঁ, দেখুন ভুলেই যাচ্ছিলাম একটা কথা বলতে। এই আপনার চিঠিগুলো তো আমার কাছে রয়েছে, কাল সেগুলো ফেরত দিয়ে দেবো। কেমন? রাখি, দেখা হচ্ছে। লোকটা সত্যিই অদ্ভুত। কখনো আপনি বলে, কখনো তুমি বলে,
দূর, বলা বাহুল্য রাতে একবারের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। একটা প্রচণ্ড উত্তেজনা যেন গ্রাস করে গেছে আমাকে সারা রাত। তবে এটাও সত্যি যে সমুদ্র আর মামা ফিরেছে বলে ভেতর থেকে অনেকটা হালকা বোধ করছি। কিন্তু অনিমেষ রায়ের শেষের কথাটা যতবার মনে পড়ছে ততবার যেন দম বন্ধ হয়ে আসছে। তার মানে কি সেই খুনির সন্ধান পাওয়া গেলেও প্রমাণ করা যাবে কি করে যে সেই খুনি? সব জট খুলে দেওয়ার মানে কি? সেই রাতে মাধববাবু একসাথে অতগুলো পায়ের শব্দ কেন পেয়েছিলেন? সত্যপ্রিয়বাবু আমাকে এসে কেন সেই উপহার দিয়েছিলেন? শেষ রাতে ওনার ছেলের সাথে কি ঝামেলা হয়েছিল? কি নিয়েই বা হয়েছিল? অনিমেষ রায় বা ওই যুবতী কমলা সিনহার ঘরে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ছবি নিয়ে গিয়েছিল কেন? বন্ধুদের কাছে শোনা কমলা সিনহা আগে মানিকদার দোকানে এসে আমার খবর নিয়েছিল কেন? ভদ্রমহিলার মা কি এতটাই অসুস্থ যে এতদিন ধরে একবারও ওনাকে ঘর থেকে বেরোতে দেখা যায়নি? বাড়িতে আসা হুমকি চিঠিগুলো কার? চিঠির পর থেকেই এক জ্যোতিষের আশ্চর্য আগমন, সত্যপ্রিয়বাবুর আশ্চর্য পরিবর্তন, সারাদিন তার ঘরে বসে বাণী শোনা, সত্যপ্রিয়বাবু মারা যাওয়ার পর সেই চিঠি আসাও বন্ধ হয়ে গেছে। তার মানে সবকিছুই কি একই সূত্রে বাঁধা? এতগুলো উত্তরহীন রহস্যজনক প্রশ্নের উত্তর আগামীকাল কিভাবে দেবে অনিমেষ? জাবারবান পর্বতশ্রেণীর পাশ দিয়ে ছুটে চলেছে একটা নীল অ্যাম্বাসেডর। ঝিলাম নদীর গা ঘেঁষা পাহাড়ি রাস্তার ওপর দিয়ে ছুটছে গাড়িটা। যে কেউ এরকম রাস্তায় গাড়ি চালাতে পারে না, কিন্তু যেহেতু ড্রাইভার পবনদীপ সিনহা এখানকারই লোক, তাই তার পক্ষে এরকম জায়গায় গাড়ি চালানো কোনো ব্যাপার নয়। গাড়ির ভেতরে 4টে প্রাণী। বাবা বাবা দেখো কি বিউটিফুল সিনারি। ওয়াও বাবা, আমরা কোথায় যাচ্ছি? এই তো মা, আমরা এখন স্টার লজে যাচ্ছি। তোদের বলেছিলাম না ওখানে দারুণ দারুণ ঐতিহাসিক সামগ্রীর এক্সিবিশন হয়, মানে প্রদর্শনী হয়। তাই তো এনেছি তোদের এত দূর। আমি তো জানি তোরা এইসব জিনিস দেখতে খুব ভালোবাসিস। আচ্ছা বাবা, এবারও কি তুমি ওখান থেকে কোনো জিনিস কিনে বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ রে মা, ইচ্ছে তো আছে, তাই তো এত দূর এসেছি। ইস বাবা, ভাই এলে কত ভালো হতো, কত মজা পেত। এই চারিদিকের পাহাড়ি দৃশ্য দেখে ও মুগ্ধ হয়ে যেত না? তোদের ভাই আর মা এলে তো ভালোই হতো রে মা। থাক এবারে, পরে আবার আসবো, তখন সবাই মিলে ঘুরবো। আচ্ছা বাবা, সত্য আঙ্কেল কেন যাচ্ছে না এখানে? উনি তো আমাদের সঙ্গেই এসেছিলেন, তাহলে হঠাৎ আজ কি হলো? আরে তোদের সত্য আঙ্কেলের কথা বাদ দে তো, ও নিজেই আমাকে বললো প্রদর্শনী দেখতে যাওয়ার কথা, তাই তো ওর সঙ্গে এতটা দূর এলাম। আজকে আসল দিনে ওর নাকি কাজ পড়ে গেছে, বোঝো, তাই ভোরবেলা কলকাতা ফিরে গেছে। আমার কি মনে হয় জানিস, ও লজ্জায় পালিয়েছে। প্রত্যেকবার এরকম এক্সিবিশন অকশনগুলোতে গিয়ে কখনোই ভালো জিনিসটা কিনতে পারে না, সবই আমি কিনে নিই। তাই এবারে ওই রকম কিছু ভেবে তোদের সত্য আঙ্কেল কাজ দেখিয়ে হয়তো কলকাতা পালিয়েছে। তাই তো আমি বাধ্য হয়ে একাই যাচ্ছি তোদের নিয়ে। সামনের সিটে বসে থাকা ড্রাইভার পবনদীপ বলল, আচ্ছা বাবু, আপনার ওই বন্ধু তো আপনার সাথে কাজ করে এক অফিসে, আবার আপনারা একসাথে কি ব্যবসাও করেন, তো আপনি ভালোই বুঝবেন সত্যিই কোনো কাজ আছে নাকি উনি সত্যিই কোনো বাহানা বানিয়েছেন। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও না, কলকাতা ফিরি, তারপর দেখছি ওর কি এত কাজ। আচ্ছা বাবু, তাহলে আমার দাদার বাড়িতেই ফিরবেন তো আজকে? হ্যাঁ গো পবনদীপ, তোমার দাদার বাড়ি এখানে থাকতে শুধু শুধু হোটেলে কেন থাকবো পয়সা দিয়ে? তাই আজকে ও এক্সিবিশন থেকে ফিরে আমরা তোমার বাড়িতেই থাকবো, কাল সকালে রওনা দেবো কলকাতায়। আচ্ছা শোনো না পবনদীপ, একটা রিকোয়েস্ট করব। বাবু, আপনি আমার মা বাপ, আপনার জন্যই আমি খেতে পাই, আপনি আবার রিকোয়েস্ট করছেন কেন, তা আমার কাছে? হ্যাঁ পবনদীপ, আরে সেরকম কিছু না, বলছি যে এত সুন্দর মনোরম জায়গা দেখে না আমার হাতটা কেমন যেন করছে, মানে বলছি যে বহুদিন হয়ে গেছে তো ড্রাইভিং করি না, তুমি একটু পেছনে বসো না, আমি চালাই গাড়িটা। ড্রাইভার চমকে উঠল। একদম না বাবু, আপনি রাস্তা দেখেছেন কতটা খারাপ? আপনার এমনি রাস্তাতে অভ্যেস নেই,
আপনি এখানে চালানোর কথা বলছেন কিভাবে? এবার পেছনের চোন রেগে বলল, তুমি আমার মুখের ওপর এইভাবে কথা বলছো? তোমার সাহস তো খুব। আমি জানি তুমি আমার ভালোর জন্যই বলছো, কিন্তু বিশ্বাস করো ভাই, কিচ্ছু হবে না। আমি খুবই আস্তে ড্রাইভ করব, একটা অভিজ্ঞতা হবে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর। বাবু, আপনার ড্রাইভার আমি, গাড়ি চালানোর দায়িত্ব আমার। আপনি যদি চান কলকাতায় গিয়ে যত খুশি গাড়ি চালাবেন, এখানে নয় বাবু, এখানে আমি আপনাকে অনুমতি দিতে পারবো না। আমি এই রাস্তা খুব ভালো করে চিনি, আপনি পারবেন না বাবু, ক্ষমা করবেন। গাড়িটা কার? গাড়ি আমার, আমি ঠিক করব কে চালাবে গাড়ি। বলছি তো, অর্ধেক রাস্তা তুমি চালিয়েছো, অর্ধেক আমি চালাবো। কিছু হবে না পবনদীপ, তুমি পেছনে এসো, এটা আমার অর্ডার, ওকে? খানিকক্ষণ সব চুপ। পশ্চিম আকাশ ছোঁয়া পর্বত শ্রেণীর গায়ে লাগানো এবড়ো খেপড়ো রাস্তার ওপর দিয়ে বেশ তীব্র গতিতে ছুটছে সেই নীল অ্যাম্বাসেডরটা। হঠাৎ যেন বাজ পড়ল। গাড়ির সামনে আকাশ ফাটানো শব্দ, দিক বিদিক জ্ঞান শূন্য চারিদিক। খুব বেশি কিছু বোঝা গেল না। চারিদিক ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। গাড়ির ভেতরের চারটে প্রাণীর যে কি হলো সেটা ঠাউর করাও অসাধ্য। সমস্ত ঘর জুড়ে একটা থমথমে পরিবেশ। এক বিন্দু হাওয়াও যেন বইছে না। সেও যেন থেমে গেছে শেষ দেখার জন্য। একমাত্র যেটা অনবরত এখনো টিকটিক করে চলেছে সেটা হলো আমার বৈঠকখানার ঘরের দেওয়াল ঘড়িটা। সময় বলছে সকাল 10টা। বৈঠকখানা জুড়ে লোক বসে আছে। আমি, মামা, মাধববাবু, সমুদ্র, নিচের ভাড়াটে, নীলকান্ত সমাদ্দার, কমলা সিনহা, আমার বন্ধু রক্তিম ও বাদল, সত্যপ্রিয় বাবুর ছেলে সুপ্রিয়, মানিক নামের সেই ফুল বিক্রেতা যে খুনের দিন ভোর রাতে সেখানে উপস্থিত ছিল, আর ইন্সপেক্টর দাসবাবু। সকলে অপেক্ষা করছে একজনের, অনিমেষ রায়। এখনো এসে পৌঁছয়নি। মামা দাসবাবুকে বললেন, আচ্ছা দারোগাবাবু, আপনারা ওই নীলাম্বর নামে জ্যোতিষীর সন্ধান পেয়েছেন? দাসবাবু নাক কুঁচকে বললেন, ধুর মশাই, আমরা কারোরই কোনো সন্ধান পাইনি। বলতে গেলে আমরা নিজেদের মতন কোনো রকম তদন্তই করিনি, মানে করতে দেওয়া হয়নি আর কি। এমনকি সেরকমভাবে কাউকে জিজ্ঞাসাবাদও করিনি। আর সবই তো ওই অনিমেষ রায় একাই করছেন। কি আর বলবো, মাথার উপর ডিজি সাহেবের অর্ডার, ওনার ভাইপো বলে কথা। আমরা চাইলে তো আর কিছু করতে পারবো না, তাই না? উনি যখন বলেছেন একবার যে ওনার ভাইপো ইনভেস্টিগেশন করবে, তখন আমাদের হাত পা বাঁধা। যা পারে করুক। আজ নাকি সব সলভ করে দেবে। ভালো, করলেই ভালো। আমরাও আর নাক গলাই না। যখন যা দরকার হয়েছে একটু সাহায্য করেছি মাত্র, আর কিছু আমরা জানিও না। দাসবাবু একটু চুপ করলেন, তারপর মানিকের দিকে তাকিয়ে বললেন, তুমি সেই ভোর রাতে সব দেখেছো? আগে না বাবু, অত অন্ধকারে তো দেখা যায়নি সেরকম কিছু, কিন্তু হ্যাঁ বাবু, আমি খুনিকে দেখেছি। খুনের সময় আমি ছিলাম। সমস্ত ঘটনা শুনে দারোগাবাবু বললেন, ধুর, এতে নতুন কি? আগে থেকেই তো বোঝা যাচ্ছে যে জ্যোতিষীটাই খুন করেছে। তবে মার্ডার ওয়েপেন যে ছুরি জাতীয় কিছু, সেটা পোস্টমর্টমে আমরা পেয়েছি। আর এটাও ঠিক যে একাধিকবার সেটা নিক্ষেপ করা হয়েছে ভিকটিমের শরীরে। দেখতে দেখতে কেটে গেল আরো 15 মিনিট। এবার বাড়ির নিচে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ানোর শব্দ পেলাম। খানিকক্ষণ পর দোতলায় ওপরে এসে হাজির হলো সবার পরিচিত অনিমেষ রায়। তবে সে একা নয়, তার সাথে এসেছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ তার কাকা ভুবন রায়। ঘরে ঢুকতেই সবার মধ্যে এক প্রকারের উত্তেজনার ঝিলিক খেলে গেল। ডিআইজি সাহেব সোফায় বসে আমাদের উদ্দেশ্যে বললেন, সো সরি, একটু লেট হয়ে গেল। সরি এভরিবডি। না অনিমেষ, শুরু কর।
কিছুক্ষণ ধরে কি যেন চিন্তা করলো অনিমেষ। তারপর মামাবাবুকে প্রণাম দেখিয়ে বলল, নমস্কার মামাবাবু, আপনার বাড়িতে গত বেশ কয়েকদিন ধরে যাতায়াত করছি, আর দেখুন আপনার সঙ্গেই আজকে পরিচয় হলো। যাই হোক, খুব ভালো লাগলো। এবার আমার দিকে ফিরে পকেট থেকে কয়েকটা ভাঁজ করা কাগজ বের করে আমার হাতে দিয়ে বলল, আচ্ছা এই নাও সেন, তোমার চিঠিগুলো এতদিন তো আমার কাছেই ছিল। সেই লাল কালিতে ছাপানো সতর্ক চিঠিগুলো। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনিমেষ এবার গলা খাঁকড়ে বলল, আচ্ছা, এই হত্যা মামলার সমাধান করার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আপনাদের সকলের কাছে। এই ঘটনার মীমাংসা হোক তার আগে আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই। এক মিনিট। আমার মনে হয় এখানে একজন মিসিং রয়েছে। সেন, আমি তো বলেছিলাম বাড়ির সকলকে এখানে উপস্থিত থাকতে, একজনের যেন বাদ না যায়। আমি পুরো ঘরে চোখ বুলিয়ে বললাম, কে আবার নেই? সকলেই তো উপস্থিত এখানে। আগে না ভায়া, আরে কমলা দেবীকে একা দেখছি যে, উনি যে ওনার মায়ের সাথে থাকেন। কোথায় ওনার মা, কোথায়? আরো মিনিট খানেক কাটল। ভদ্রমহিলা তার বৃদ্ধা মাকে কোনো রকমে ধরে নিয়ে এলেন আমাদের ঘরে। বৃদ্ধার সাদা চুল, শীর্ণ চেহারা, কথা খুবই কম বলেন। দেখেই মনে হয় যে উনি অসুস্থ। তবে ওনার মুখের সাথে কমলা দেবীর মুখের অদ্ভুত মিল। সত্যি দেখলেই বোঝা যায় যে এনারা মা মেয়ে। শুধু বৃদ্ধার গালের উপর এক অদ্ভুত কালো দাগ, জন্মদাগ বলেই মনে হচ্ছে। আজকে প্রথমবার ভালো করে দেখলাম ভদ্রমহিলাকে, তাই এত সব লক্ষ্য করছিলাম। যাই হোক, অনিমেষ ওনার সাথে বেশি কথা না বলে বলল, আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, এই ঘটনার মীমাংসা হওয়ার আগে একটা ছোট্ট গল্প শোনাতে চাই আপনাদের। খুব মন দিয়ে শুনবেন। সময়টা আজ থেকে প্রায় 15-16 বছর আগে। শিলভূষণ প্লাস্টিক কারখানার মালিক শ্রী প্রবীর সেনের বয়স তখন বছর 40। ব্যবসার পাশাপাশি একটা সরকারি চাকরিও করতেন তিনি। পয়সার অভাব নেই। তার এক কলিগ ছিল, খুব ভালো বন্ধুও বলা চলে। প্লাস্টিকের ব্যবসাতেও ভাগিদার ছিল সে, কারণ দুই বন্ধু মিলেই সেই ব্যবসা দাঁড় করায়। আমাকে অনেকক্ষণ থেকে আনচান করতে দেখে অনিমেষ ইশারায় চুপ করতে বলল, আরে বাবা দাঁড়াও, আগে আমি শেষ করি, তারপর যা বলার বলবি। হ্যাঁ, কি যেন বলছিলাম? ও হ্যাঁ, যেটা বলছিলাম, প্রবীর সেনের এই সমস্ত কিছু ছাড়াও একটা অদ্ভুত শখ ছিল। যদিও শখটা খুব একটা অদ্ভুত নয়, কিন্তু এখন কম লোকের মধ্যেই দেখা যায়। প্রবীর সেনের নিলামে যাওয়ার বাতিক ছিল, বুঝলেন তো। যেখানেই রাজ্যের ঐতিহাসিক, প্রাচীন অথবা নানান রকমের দেশি বিদেশি সামগ্রীর খোঁজ পেতেন, সেখানেই চলে যেতেন সবচেয়ে বেশি দাম হেঁকে সেটা কেনার জন্য, আর কিনেও আনতেন। অকশন হাউসে নাম হয়ে গেছিল এই কারণে। প্রবীর সেন আসছেন মানে সবচেয়ে দামি জিনিসটা উনিই নেবেন, যা হয় আর কি। এই কারণের জন্য দিন দিন লোকের চোখে লাগতে শুরু করলো ব্যাপারটা। ওনার কলিগ কাম বন্ধু কাম ব্যবসার পার্টনার, তারও ব্যাপারটা কিন্তু একদম পছন্দ হলো না। টুকটাক তারও এই ধরনের জিনিসপত্রের নেশা ছিল। দুজনে একসাথেই যেতেন নিলামে, কিন্তু যেই জিনিসটাই ওনার চোখে লাগতো সেটাই আকাশ ছোঁয়া দামে কিনে নিত ওনার বন্ধু প্রবীর সেন। দিনের পর দিন এই ঘটনার পুনরাবৃত্তি দেখে দেখেই অসহ্য হয়ে উঠেছিলেন মিস্টার সোম। তাছাড়া ব্যবসাতেও সমান পরিশ্রম দিয়ে ইনভেস্টমেন্ট করেও লাভের মুখ দেখতে পেতেন না। সবই চলে যেত ওই প্রবীর সেনের কাছে। প্রতিবার বলতো, আরে এবারেরটা আমার কাছে থাকুক, তোরটা দিয়ে রোলিং কর, নেক্সট টাইম আমার ভাগেরটা রোলিং হবে। তাছাড়া চাকরিতেও একই অবস্থা, প্রমোশনের ব্যাপার ছিল কিছু। তা যাই হোক, তা সব মিলিয়ে বন্ধুর প্রতি বেশ তিক্ত হয়ে উঠেছিলেন মিস্টার সোম। এমন সময় তার হাতে আসে একটা সুবর্ণ সুযোগ। শ্রীনগরে একরকম অকশনের খবর পান তিনি। বেশ প্রাচীন বৌদ্ধ সামগ্রীর এক্সিবিশন, আর সেগুলোর কিছু কিছুর নিলাম। মিস্টার সোম ভালোই জানতেন যে প্রবীর সেনকে এই খবর জানালে সে যাবেই সেখানে, আর ঘটলো ঠিক তাই। টোপটা ফেলতেই গিলে নিলেন প্রবীর সেন। তবে এখানে একটা সমস্যা হল, ইদানিং এরকম কোনো প্রাচীন সামগ্রীর প্রদর্শনীতে প্রবীর সেন নিজের মেয়েদেরকে নিয়ে যান। মেয়েরা ছোট, তাই এই সমস্ত ঐতিহাসিক জিনিস দেখে খুশি হবে, ওদের জ্ঞানও বাড়বে। তাই দুই মেয়েকে সঙ্গে নেওয়া ধরলেন প্রবীর সেন। মিস্টার সোমকে মজা করে বললেন, আরে ভাই, তুই শ্রীনগর যাচ্ছিস চল, কিন্তু এইটুকু জেনে রাখ, এবারেও সবচেয়ে ভালো জিনিসটা আমিই কিনবো।
তুই আগের বারের মতনই ফ্যাল ফ্যাল করে চাইবি। তবে এবার এত দূর সুন্দর জায়গায় যাচ্ছি, ভাবছি ফুল ফ্যামিলিকেই নিয়ে যাব। ঠিক এই কারণেই মিস্টার সোম চিন্তায় পড়লেন। ফুল পরিবার গেলে তো তার উদ্দেশ্য সফল হবে না। তবে শেষ পর্যন্ত প্রবীর সেন একাই গেলেন 2 মেয়েকে নিয়ে। স্ত্রীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই ছেলে রইল ওনার স্ত্রীর কাছে। কিন্তু এর মধ্যে আবার আরেকটা সমস্যা হল। কি সেই সমস্যা? কাকতলীয়ভাবেই দেখা গেল যে প্রবীর সেনের ড্রাইভার পবনদীপ সিনহার আসল বাড়িও ছিল সেই শ্রীনগরে। ড্রাইভার এখানে থাকলেও তার দাদা সেই শ্রীনগরেই থাকে। তো খানিকটা ড্রাইভারের আবদারে প্রবীর সেন ঠিক করলেন যে অন্য কোনো হোটেলে না গিয়ে ড্রাইভারের দাদার বাড়িতেই উঠবেন, পরিচিত জায়গায় থাকাই শ্রেয়। এদিকে মিস্টার সোম ভাবতে লাগলেন কি করা যায়। শ্রীনগর গেলে থাকতে হবে ড্রাইভারের বাড়িতেই, কিছু করার নেই। তারপরে একটা সূক্ষ্ম বুদ্ধি খেলে গেল তার মাথাতে। মিস্টার সোম কথা মতন প্রবীর সেন ও তার মেয়েদের সাথেই রওনা হলেন শ্রীনগরের উদ্দেশ্যে। গিয়ে উঠলেন ড্রাইভারের বাড়িতেই। প্ল্যান ছিল সেই দিনটা থেকে পরের দিনই এক্সিবিশন যাওয়ার। তো সেই রাতটা থেকে পরের দিন সকাল হওয়ার আগেই মিস্টার সোম কাজের বাহানাতে কলকাতাতে ফিরে এলেন। আসলে কিন্তু ফিরলেন না, মিথ্যে কথা বলে গা ঢাকা দিলেন ওই শ্রীনগরেতেই। মাঝরাতেই ফোনে ফোনে সমস্ত কিছু প্ল্যান করে রাখলেন। লোক ওনার কিন্তু ঠিক করাই ছিল দিন 7 আগের থেকে। তাদেরকেই সব কিছু জানিয়ে দিলেন কখন কোন সময় কাজটা করতে হবে। কিন্তু এদিকে সমস্যা ঘটলো আর একটা। মাঝরাতে এইসব গোপন প্ল্যান করার সময় ড্রাইভার খানিকটা কথোপকথন শুনে ফেলে। সে তার মালিক প্রবীর সেনকে পই পই করে বারণ করে যে এরকম কিছু ঘটতে পারে, সে তার নিজের কানে শুনেছে। কিন্তু প্রবীর সেন বিশ্বাস করলেন না। তার নিজের বন্ধুর উপর তার অগাধ বিশ্বাস। সে হয়তো বলেছিল, ও তুমি ভুল শুনেছ, সেরকম কিছু ঘটবে না। সোম আমার এত বড় ক্ষতি করবে কেন? যাই হোক, সকালে প্রবীর সেন নিজের কথা মতন তার মেয়েদের নিয়ে রওনা দিল এক্সিবিশন হাউসের উদ্দেশ্যে। চড়াই উতরাই পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি ছুটছিল। ড্রাইভারের মোটেই ইচ্ছে ছিল না। সে বলেছিল, আর যাবেন না বাবু, কিছু একটা ঘটতে পারে। কিন্তু তার বাবু কথাগুলো শুনলেন না। সে বড়ই খামখেয়ালি প্রকৃতির মানুষ। এদিকে তার উল্টে রোগ চেপে গেল যে সে নিজেই গাড়ি চালাবে। এটা নাকি তার শখ, পাহাড়ি রাস্তাতে গাড়ি চালানোর অভিজ্ঞতা ও আনন্দ নেবে। তার ড্রাইভারের বারণ না শুনে জোর করে ড্রাইভ করতে থাকলো মিস্টার সেন। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর ঘটল এক দুর্ঘটনা। উল্টো দিক থেকে আচমকা একটা ট্রাক এসে ধাক্কা মেরে দিল গাড়ির উপরে। মিস্টার সোমের উদ্দেশ্য ছিল তার বন্ধুকে অ্যাক্সিডেন্ট করিয়ে বেশ কয়েক মাসের জন্য অচল বানিয়ে রাখা। তাই সে এই অ্যাক্সিডেন্টটা প্ল্যান করেছিল। কিন্তু ঘটনাটা ঘটল খানিকটা অন্যরকম। গাড়িটা অনেক জোরে চালাচ্ছিলেন মিস্টার সেন, তাই সেটা গতি সামলাতে না পেরে সোজা গিয়ে পড়েছে খাদে। বলাই বাহুল্য, ড্রাইভারের সিটে বসে থাকার ফলে স্পট ডেড হয়ে যায় মিস্টার সেন। গাড়ি মুখ গুঁজে খাদে গিয়ে পড়েছিল তীর বেগে। প্ল্যান অনুযায়ী হলো না কাজটা, তবে অনেকটা বেশি ভয়ানক দুর্ঘটনা ঘটল। কিন্তু ড্রাইভার পবনদীপ সিনহা ও বাচ্চা মেয়েগুলো কোনোভাবে প্রাণে বেঁচে গিয়েছিল। ড্রাইভার জানতো যে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা চক্রান্ত। অ্যাক্সিডেন্টের খানিকক্ষণ পর মিস্টার সোম যখন দল নিয়ে পাহাড়ের নিচে খুঁজতে এলো, তখন জানতে পারলেন যে তার বন্ধু কোনো রকম ইনজিওর্ড হয়নি, বরং স্পট ডেড হয়েছে। কিন্তু ড্রাইভার আর মেয়ে দুটো বেঁচে গেছে। যখন মিস্টার সোম সাহায্য করতে যায়, তখন আহত অবস্থাতে ড্রাইভার তাকে হুমকি দিয়ে বলে, আমি সব জানি, এটা অ্যাক্সিডেন্ট নয়, সবই আপনার পরিকল্পিত। আমি গতকাল খানিকটা শুনেছি, কিন্তু আপনি যে এত বড় ক্ষতি করবেন সেটা ভাবিনি। কেন করলেন? আমি পুলিশকে সব বলে দেব। এই শুনে মিস্টার সোমের মাথায় বাজ পড়ল। সে বুঝে উঠতে পারলো না কি করবে। তারপর ঠিক করলো এদেরকে বাঁচতে দেওয়া যাবে না, না হলে তো এরা পুলিশকে সব জানিয়ে দেবে। কিন্তু খানিকক্ষণের মধ্যেই ঘটলো আর একটা চমক। গাড়ি তছনছ হয়ে যাওয়ার ফলে চারিদিকে যে ঘন ধোঁয়ার আবরণ হয়েছিল, তাতে গা ঢাকা দিয়ে কোনো এক কৌশলে সরে পড়েছে ড্রাইভার, সঙ্গে মেয়ে দুটো। পবনদীপ ছিল পাহাড়ের লোক, তো কোন পাহাড়ে কোথায় কি ফাঁক ফোকর থাকে তা ওর সব নখদর্পণে। ওই আহত অবস্থাতে এমন জায়গায় গা ঢাকা দিল
যে মিস্টার সোম ও তার দলবল সারা দিন খুঁজেও কোনো হদিশ পেল না। সেই দিন রাত্রেই ড্রাইভার অনেক সাবধানে লুকিয়ে মেয়ে দুটোকে নিয়ে ওঠে তারই এক পুরনো বন্ধুর বাড়িতে। তাকে সমস্ত ঘটনা খুলে বলে, জানায় যে বেশ কিছুদিন পাহাড়ের কোলে এই কুঠিরেই গা ঢাকা দিয়ে থাকবে তারা। অনিমেষ একটু থামল। ঘরের পরিবেশ যেন আরো গুমোট হয়ে উঠেছে। সকলের মুখ গম্ভীর থেকে গম্ভীরতর, সবার মনেই প্রশ্নের ছাপ। টেবিল থেকে জলের বোতল নিয়ে এক ঢোক জল খেয়ে অনিমেষ আবার বলল, হ্যাঁ, তো কোথায় ছিলাম যেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, তো সেই ড্রাইভার পবনদীপ সেই দুই মেয়েকে নিয়ে গা ঢাকা দিল। তারাও প্রচণ্ড আহত হয়েছিল। তার সেই বন্ধু ডাক্তার ডেকে বাড়ি আনিয়ে তাদের চিকিৎসা করালো। কিন্তু এদিকে মিস্টার সোম তন্ন তন্ন করে ড্রাইভার আর সেই দুই মেয়ের খোঁজ চালাতে থাকে। পুলিশও গাড়িতে একটাই ডেড বডি পায়, তো তারাও মিসিং রিপোর্ট নিয়ে খোঁজা আরম্ভ করে। এমন সময় দিন চারেক পর কোনো এক কৌশলে সোমবাবু জানতে পেরে যান যে পবনদীপ কোথায় লুকিয়ে রয়েছে। আর এদিকে পবনদীপও কিন্তু কম চালাক নয়। সে সেই রাত্রেই মেয়েদেরকে নিয়ে পালালো শ্রীনগর ছেড়ে। রওনা দিল বুনিয়াদপুরের উদ্দেশ্যে। ঠিক করলো সেখানে গিয়ে মালিকের পরিবারকে সমস্ত কিছু জানাবে। কিন্তু সেখানে গিয়ে দেখলো ছবি একেবারে পাল্টে গেছে। মিস্টার সোমের কাছে প্রবীর সেন এবং তার দুই মেয়ের মৃত্যুর খবর শুনে ওনার স্ত্রী ভয়ঙ্কর হৃদরোগে আক্রান্ত হন। তার ভাই এসে বাড়ি বেচে দিয়ে প্রবীর পালের ছোট্ট ছেলেকে নিয়ে কলকাতায় চলে যায়। আর বুনিয়াদপুরের বাড়ি ফাঁকা রয়ে যায়। আপনারা বোর হচ্ছেন না তো? না, আমি কখন থেকে বলে চলেছি। অনিমেষের প্রশ্নে চমক ভাঙল আমাদের। আমার তো বলার মতো অবস্থায় ছিল না। দারোগাবাবু বললেন, আরে মশাই, আপনি যেটা বলছেন বলুন। অনিমেষ এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার চেয়ারটা টেনে নিয়ে বসল। হ্যাঁ, এবার বলি পরের গল্পটা। ধরে নিন একটা অধ্যায় শেষ হলো, কেমন? তো ড্রাইভার পবনদীপ বুনিয়াদপুর ছেড়ে স্ত্রী আর বাচ্চা দুটোকে নিয়ে কলকাতায় চলে আসে। ওদের সন্তান নেই, তাই ঠিক করলো মেয়ে দুটোকে তারাই যতটুকু সম্ভব দিয়ে মানুষ করবে। মালিকের ছেলে বা তাদের কারোর সাথেই আর যোগাযোগ করার চেষ্টা করবে না ঠিক করলো সে। কারণ কোনোভাবে মিস্টার সোম জানতে পারলে আবার আসবে ওদের ক্ষতি করতে। তাই বাচ্চা মেয়ে দুটোর কথা ভেবে আর কোনো বিপদের ঝুঁকি নিতে চায় না তারা। একটা নতুন সংসার পেতে দিন কাটাতে থাকে। দেখতে দেখতে বছর দেড়েক কেটে যায়। বাচ্চারাও তাদেরকেই বাবা মায়ের মতন দেখতে থাকে। তা বছরখানেক কাটার পর একদিন ঘটলো একটা দুর্ঘটনা। মিস্টার সোম মেদিনীপুর থেকে কলকাতায় এসেছিলেন কোনো একটা কাজে। বলা বাহুল্য উনি নিজের বন্ধু কাম বিজনেস পার্টনারের মৃত্যুর পর সমস্ত কিছুতেই লাভবান হয়েছেন, অর্থের দিক থেকে অনেকটাই সফল হয়েছেন। হঠাৎ সেবার কলকাতার রাস্তাতে কোনোভাবে তাকে দেখে ফেলে পবনদীপ। সে তখন এক দোকানে কাজ করে। অ্যাক্সিডেন্টের কারণে গাড়ি চালানোর ক্ষমতা হারিয়েছিল সে। মনের মধ্যে একটা চাপা আগুন তো ছিলই। মিস্টার সোমকে দেখে সেটা দাউ দাউ করে চলে উঠল। ঠিক করলো এত সহজে শয়তানটাকে পার পেয়ে যেতে কিছুতেই দেবে না সে। তাই নজর রাখতে শুরু করলো মিস্টার সোমের উপরে। মেদিনীপুর ফেরার পর পবনদীপ তাকে হুমকি ভরা চিঠি পাঠাতে লাগলো, যেখানে তাকে পাপের শাস্তি পাওয়ার কথা লেখা ছিল। আরও অনেক রকমের ভয় দেখানো চিঠি জমতে থাকলো মিস্টার সোমের বাড়িতে। আর মিস্টার সোম ভালোই বুঝতে পারলেন যে চিঠিগুলো কে লিখছে। পোস্ট অফিস থেকে খোঁজ নিয়ে জানতে পারে যে সেগুলো কলকাতা থেকেই আসছে। এবারে সে ঠিক করলো জানেই মেরে দেবে ড্রাইভারকে। তাই বেশ কিছুদিন ধরে খোঁজ করার পর খবর পেল ড্রাইভারের। তখন পবনদীপ একটা বাড়িতে ভাড়া থাকত। মিস্টার সোম একদিন দলবল নিয়ে হঠাৎ করেই পৌঁছলেন সেই বাড়িতে। মেয়েরা তখন স্কুলে। পবনদীপের স্ত্রীও বাড়ি ছিল না, হয়তো গেছিল মেয়েদের আনতে। তো সেই মুহূর্তে পবনদীপকে ভয়ঙ্করভাবে মারল মিস্টার সোমের লোকেরা। আর এমন হাল করে দিল যাতে কোনোদিন উঠে দাঁড়াতেই না পারে। মৃত ভেবে ফিরে গেল মিস্টার সোম, কিন্তু পবনদীপ তখন কোমায় চলে গেছিল। তার স্ত্রী তাকে ওই অবস্থায় দেখে মারাত্মক ভেঙে পড়ল। মেয়েদের মনেও প্রতিশোধের আগুন তখন জ্বলতে লাগলো ওই সোমের প্রতি। এইভাবেই দেখতে দেখতে প্রায় 15টা বছর আরও কেটে গেল। মেয়েরা বড় হলো। পবনদীপের স্ত্রীও স্বামীকে ছাড়া বেশি দিন সুস্থ থাকতে পারল না।
সেও এক কঠিন রোগে আক্রান্ত হয়ে দেহ রাখল। মেয়েরা তখন স্বাবলম্বী, তারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে। নিজের আসল পরিবারের সাথে যোগাযোগ না থাকলেও তারা জানতো তাদের ভাই কোথায় রয়েছে। অলক্ষ্যে ভাইয়ের খোঁজ রাখত তারা, আর খুব বেশি দূরেও থাকতো না, কিন্তু কোনোদিন সামনে গিয়ে ধরা দেয়নি। হয়তো ভয় পেয়েছে, হয়তো ভেবেছে ভাই তাদের বিশ্বাস করবে কিনা, বা আবার ঝামেলা বাড়িয়ে লাভ কি, এত বছর যখন কেটে গেছে যে যার মতোই থাকুক। পবনদীপ কিন্তু তাও মারা যায়নি, সে কোমাতেই ছিল। এত বছর পর একদিন হঠাৎ তার জ্ঞান ফিরল। অনিমেষ এবার আমার দিকে ফিরল, তারপর নিজের কাঁধের ব্যাগ থেকে দুটো ভাঁজ করা কাগজ বের করে আমার হাতে দিল। আমি নেড়ে চেড়ে দেখলাম সেটা একটা উইল। জিজ্ঞাসু চোখে ওর দিকে তাকাতেই ও দেবরাজের দিকে এগিয়ে সেখানে রাখা স্বর্ণ বৌদ্ধ মূর্তিটা হাতে নিয়ে সত্যপ্রিয় সোমের ছেলে সুপ্রিয়র উদ্দেশ্যে বলল, সুপ্রিয় বাবু, এটা আপনার বাবার তো? আগে হ্যাঁ, কিন্তু এটা এখানে? হ্যাঁ, এটা আপনার বাবা উপহার স্বরূপ দিয়ে গেছেন আমাদের অজয় বাবুকে। সুপ্রিয় বাবু এবার রেগে উঠল, আমার উদ্দেশ্যে বলল, এই আপনার মতলবটা কি বলুন তো? বাবাকে তো ভালোই হাত করেছিলেন, বাবার সবচেয়ে পছন্দের জিনিস এটা। বাবা সেটা মৃত্যুর আগে আপনাকে কেন দিল? হ্যাঁ, আর আপনারা জানতে চান তো সেই রাতে কেন আমার বাবার সাথে ঝামেলা হয়েছিল? উইল নিয়ে। আমি জানতে পেরেছিলাম বাবা এখানে এসেছে কেবল হাওয়া বদলের জন্য নয়, এই অজয় সেনের নামে নিজের অর্ধেক সম্পত্তি উইল করতে। শেষের কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। ভদ্রলোক আমার নামে উইল করেছিলেন? অনিমেষ সুপ্রিয় সোমকে শান্ত করে বলল, আরে বসুন বসুন সুপ্রিয়বাবু, বসুন বসুন। সেনকে শুধু শুধু দোষারোপ করবেন না, ও আপনার মতোই অন্ধকারে রয়েছে, কিছুই জানে না। আচ্ছা, আমাকে একটু আলোকপাত করতে দিন, বেশি সময় নেব না, একটুখানি, বেশ জাস্ট। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, সেন, থুরি, অজয় সেন, তোমার হাতে যে উইলের কাগজগুলো দিলাম, ওগুলো কিন্তু আমরা মিস্টার সত্যপ্রিয় সোমের ঘরেই পেয়েছি। উনি ওগুলোতে তোমার নামে নিজের অর্ধেক সম্পত্তি লিখে গেছেন। হ্যাঁ, এই বিষয়টা আমি আগেই জানতে পেরেছিলাম, কিন্তু আপনাদের কাউকে জানাইনি, ভাবলাম শেষেই সব বলবো। আচ্ছা, যেটা বলছিলাম, তা দেখতে দেখতে এত বছর কেটে গেল। কথায় বলে বুড়ো বয়সে মানুষের কর্মফলের ভয় তাকে চেপে ধরে, তাই মিস্টার সত্যপ্রিয় সোমের অবস্থাও কিন্তু তাই হলো। আগে কিছু টের না পেলেও শেষের দিকে ওনার যখন হৃদরোগ ধরা পড়লো, তখন কর্মফলের ভয় তাকে গ্রাস করল। আজ থেকে 20 বছর আগে যে ভয়ঙ্কর অপরাধ বা অন্যায় সে করেছে, তার বিচার তো এখনো বাকি রয়ে গেছে। গত জীবনে কিছু আঁচ করেনি সে, তখন বুক চিতিয়ে বাঘের মতো চললেও এই বয়সকালে এসে কিসের যেন একটা ভয় তাকে চেপে ধরে। অনেক চিন্তাভাবনা করে সে ঠিক করে যে কিভাবে পাপের বোঝা একটু হলেও কম করা যায়। সে ঠিক করলো যে সে তার বন্ধু প্রবীর সেনের ছেলে অজয় সেনের বাড়িতে যাবে। খোঁজ খবর লাগিয়ে নিজের আসল উদ্দেশ্য সকলের কাছে গোপন রেখে তিনি এসে উঠলেন এই ইন্দ্রদ্বীপ হোটেলে। ঠিক করলেন যে অমূল্য জিনিসটা তিনি প্রবীর সেনের অবর্তমানে নিলামে জিতেছিলেন, সেটা প্রবীর সেনের ছেলেকে ফেরত দেবেন। কারণ প্রবীর সেন বেঁচে থাকলে সেদিন সেই জিতত সেটা। আর বলা বাহুল্য, এই স্বর্ণ বৌদ্ধ মূর্তিটাই হলো সেই অমূল্য জিনিস যেটা তিনি ফেরত দিয়ে মন থেকে বেশ খানিকটা হালকা হয়েছিলেন। আমি নির্বাক হয়ে সব শুনছিলাম। বললাম, তার মানে আজ থেকে 20 বছর আগে বাবার অ্যাক্সিডেন্ট করেছিলেন এই সত্যপ্রিয় সোম? অনিমেষ ঘাড় নাড়ল। ইয়েস ডিয়ার, ইনিই তোমার বাবার পুরনো বন্ধু, তোমার মনে থাকার কথাও নয়। তা যাই হোক, এদিকে ঘটনা ঘটলো আর একটা। আগেই বলেছি যে ড্রাইভার পবনদীপ সিনহাও কোমা থেকে ফিরে এসেছে। তারও মনে পড়েছে পুরো ঘটনাটাই। তার এবং তার 2 মেয়ের মনের প্রতিশোধের আগুন তখনও নেভেনি। দুটো সংসার নষ্ট করেছে ওই লোকটা, ওকে তোর যোগ্য শাস্তি দিতেই হবে। আগেই বলেছি পবনদীপ এবং তার মেয়েরা এই ইন্দ্রদ্বীপ হোটেল থেকে খুব বেশি দূরে থাকতো না। ভাইয়ের খোঁজ নিত মাঝে মাঝে, শুধু প্রকাশ্যে আসেনি কখন। তো যখনই পবনদীপ এবং তার মেয়েরা খবর পেল যে মিস্টার সত্যপ্রিয় সোম ইন্দ্রদ্বীপ হোটেলে থাকতে এসেছে, ওদের প্রতিশোধের আগুন আবার জ্বলে উঠল।
সাথে একটা অজানা ভয়ও হলো যে শয়তানটা এত বছর পরে আবার কেন এসেছে। তাহলে কি প্রবীর সেনের ছেলে অর্থাৎ ওদের ভাই অজয় সেনের কোনো ক্ষতি করতে এসেছে লোকটা? না, আর তো ঝুঁকি নেওয়া যায় না। অলক্ষ্যে সাংকেতিক চিঠি পাঠায় সেনের উদ্দেশ্যে। এই সেই লাল কালিতে ছাপানো চিঠি, কিন্তু তাতেও তাদের সন্দেহ যায় না। তারা ভাবতে থাকে সত্যপ্রিয় সোমের আবার আসার উদ্দেশ্য কি। দূর থেকে তো সেটা বোঝা যাবে না। শেষে ঠিক করে নিজেদের পরিচয় গোপন রেখে তারাও এসে উঠবে এই ইন্দ্রদ্বীপ হোটেলে। অনিমেষের শেষের কথাটায় আমার হাত পা ঠান্ডা হয়ে এলো, মাথা ঘুরতে লাগলো। কোনো একটা উত্তেজনায় ও একটা অজানা ভয় আমার গলা শুকিয়ে এলো। মাধববাবুর মুখ 3 আঙুল হাঁ হয়ে গেছে। অনিমেষ এবার যেটা বলল তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বাঁ দিকের সোফায় বসে থাকা মিস্টার নীলকান্ত সমাদ্দারের দিকে ফিরে বলল, আচ্ছা নীলকান্ত বাবু, হ্যাঁ প্রথমেই বলি, সেই দিন আপনার সাথে ভুল করে ধাক্কা লাগার জন্য না আমি খুবই দুঃখিত। আপনি তো এলবো স্ট্রেচার ব্যবহার করেন, তাই না? মানে আপনার হাঁটতে বেশ সমস্যা হয়। তাছাড়া আপনার মুখে ও শরীরে অজস্র সেলাইয়ের দাগ। এগুলো কিভাবে ঘটলো একটু জানতে পারি? নীলকান্তবাবুর চোখে মুখে রাগ ঠিকরে বেরিয়ে এলো। সে অনেক কষ্টে নিজেকে সামলে বলল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ট্রাক অ্যাক্সিডেন্ট। কেন সেটা জেনে আপনি কি করবেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, আরে না না, সন্দেহ নয়, বরং খানিকটা বিশ্বাসের সাথেই বলছি। এবার অনিমেষ সেই যুবতীর দিকে ফিরল। পকেট থেকে একটা ছবি বের করে বলল, আপনার ঘর থেকে সেদিন একটা ছবি আমি নিয়ে গেছিলাম, অবশ্য পরে সেটা ফেরত দিয়েছি। সেখানে আপনার মা বাবার যে পুরনো ছবিটা রয়েছে সেটার একটা কপি আমি বানিয়েছি। আচ্ছা এই দেখুন, এই কপিটা যদি মন দিয়ে দেখেন আপনারা বুঝতে পারবেন ছবিতে যে যুবকটি দাঁড়িয়ে আছে তার সাথে আমাদের নীলকান্তবাবুর দাড়িওয়ালা মুখের একটা অদ্ভুত মিল রয়েছে, তাই না? দেখুন দেখুন দেখুন। দারোগাবাবু মন দিয়ে দেখে ঘাড় নাড়লেন। অনিমেষ ব্যাগ থেকে একটা কালো রেনকোট গোছের কি বের করল। তারপর নীলকান্তবাবুর উদ্দেশ্যে বলল, এটা বোধহয় আপনার, তাই না? সেদিন সবার ঘর তল্লাশি করার সময় এটা আমি একটু নিয়ে গেছিলাম। আপনাকে না বলে নিয়ে যাওয়ার জন্য আমি দুঃখিত। নীলকান্ত সমাদ্দার এবার উঠে দাঁড়িয়ে গর্জন করল, আরে আপনি কি আরম্ভ করেছেন? এটা নিয়েছিলেনই বা কেন? আমি সারা ঘর খুঁজেও এটা পাইনি। আমার জিনিস আপনি আমাকে না বলে কেন নিয়েছেন? আসলে এটা পড়েই তো আপনি সেই ভোর রাত্রে সত্যপ্রিয় বাবুর পিছু নিয়েছিলেন। অনিমেষের কথা শুনে সবাই চমকে উঠল, সকলে নির্বাক। নীলকান্তবাবু বললেন, মানেটা কি? আপনাকে কে বলল আমি সেই রাতে গেছিলাম? অনিমেষ এবার নিজের রূপ পাল্টাল। ভুরু কুঁচকে বজ্রকঠোর কণ্ঠে একদমে বলে চলল, অনেক নাটক হয়েছে এতদিন, এতক্ষণ আর নয়। আপনি সেই ভোর রাত্রে পিছু নিয়েছিলেন মিস্টার সোমের। আর আমাকে কে বলল? আমি নিজের চোখে দেখেছি এই রেনকোট পরে আপনি জঙ্গলে মিস্টার সোমের পেছনে গিয়েছিলেন। আর আপনি ওনাকে খুন করেছেন, কারণ আপনি হলেন মৃত প্রবীর সেনের সেই ড্রাইভার পবনদীপ সিনহা। আমি বললাম, কিন্তু অনিমেষবাবু, তাহলে ফুল বিক্রেতা মানিক যে দেখেছে অন্যরকম দৃশ্য। সে তো সেই জ্যোতিষ নীলাম্বর আচার্যকে দেখেছে। ও মিথ্যে কথা বলছে। ও নীলকান্ত সমাদ্দারের সাজানো লোক। মাধববাবু বললেন, তাহলে সেই জ্যোতিষী খুন করেনি? হ্যাঁ, তাহলে সে পালালো কেন? অনিমেষ এবার যেটা বলল তাতে সবাই হতবাক। সে বলল, আরে সেই জ্যোতিষ তো খুন করতেই পারে না, কারণ তার তো কোনো অস্তিত্বই নেই। কেন জানো? সেটা আমিই ছিলাম। আমার চোখ ছানা বড়া। মেলাতে লাগলাম সেই জ্যোতিষের চেহারার সাথে অনিমেষের চেহারা। লম্বা দাড়ি গোফের আড়ালে চেনার কোনো উপায়ই ছিল না। তবে উচ্চতা মিলিয়ে দেখলাম জ্যোতিষের উচ্চতা আর অনিমেষের উচ্চতা প্রায় সমানই ছিল। আমার অবস্থা দেখে অনিমেষ বলল, ইয়েস ডিয়ার, তুমি তোমার বন্ধুদের চিঠির ব্যাপারে যেদিন বলে গেলে সেদিন বিকেলে তোমার বন্ধুদের কাছে সমস্ত ঘটনা শুনে ঠিক করি যে বাড়িতে রহস্যময় চিঠির সমাধান করার জন্য বাড়িতে গিয়েই আমাকে থাকতে হবে। দূর থেকে এই ঘটনার মীমাংসা হবে। তাই পরের দিনই কাউকে না জানিয়ে ছদ্মবেশে এসে হাজির হলাম এই ইন্দ্রদ্বীপ লজে। গোয়েন্দা হিসেবে জানাজানি হলে সমস্ত ভেস্তে যেত, কিন্তু এক ঢিলে 2 পাখি মরল জানো। সামান্য চিঠির রহস্যের সমাধান করতে এসে যে আর একটা বড় রহস্যে জড়িয়ে পড়ব আমি কল্পনাতেও ভাবি।
জ্যোতিষবিদ্যা সম্বন্ধে আমার খানিকটা জ্ঞান ছিল। আরও বেশি অভিনয়ের সাহায্যে নিজেকে অনেক বড় জ্যোতিষী বানিয়ে জাঁকিয়ে বসলাম। তাতে হলো আর একটা সুবিধা, বৃদ্ধ সত্যপ্রিয় ঘোষ যে পাপের বোঝা হালকা করতে এসে উঠেছেন আমারই পাশের ঘরে, তার কোনো এক দুর্বলতার কারণে অগাধ বিশ্বাস জন্মে গেল আমার অর্থাৎ নীলাম্বর আচার্যের উপরে। জীবনের সত্য, কর্মফল এবং আরও যাবতীয় বিষয় নিয়ে জ্ঞান সঞ্চয় করতে রোজই আসতেন আমার কাছে। আমিও দিব্যি অভিনয় চালিয়ে গেলাম। যৌবনে ওনার কিরকম ব্যক্তিত্ব ছিল জানি না, তবে এই বৃদ্ধ বয়সে ভদ্রলোক একেবারে নরম হয়ে গিয়েছিলেন, হয়তো কর্মফলের ফলে। উনি বাঁচতে চেয়েছিলেন। আমি যখনই বুঝলাম যে পূর্বজীবনে ঘটনার কোনো পাপের ভয়ে ভদ্রলোক এই সমস্ত জ্ঞান সঞ্চয় করতে আসছেন, তখন ভাবলাম আরও একটু ভয় দেখিয়ে যদি ভদ্রলোকের থেকে সমস্ত কিছু জানার চেষ্টা করি। তাতে কাজ হলো। আমাকে বেশ কিছুদিন ধরে শুনে শুনে একরকমের ভরসা জন্মে গেছিল ওনার। আস্তে আস্তে সমস্ত ঘটনা শুনলাম ওনার থেকে। বোঝালাম স্বীকারোক্তি সব থেকে বড় প্রায়শ্চিত্ত। দৃষ্ট ব্যক্তির কাছে একেবারে না পারলে অন্তত এমন একজনের কাছে স্বীকার করা উচিত যে তোমাকে বুঝবে, স্বীকারোক্তি গোপন রেখে তোমাকে ক্ষমা করবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে ক্ষমা করে দেওয়ার জন্য, তবেই পাপের বোঝা অনেকখানি কমবে। এই সমস্ত জ্ঞানের বাণী দিয়ে প্রায় পুরো গল্পটাই জানলাম ওনার থেকে। বুঝলাম যেই পাপীর কথা চিঠিতে লেখা ছিল এই বৃদ্ধ হলো সেই পাপী। তার মানে সব রহস্যই একে অপরের সঙ্গে যুক্ত। তা আরও কিছুদিন অপেক্ষা করলাম এখানে, দেখতে থাকলাম কি হয়। সেনকে জানালাম যে আমি কাজের সূত্রে বাইরে আছি, কিছুদিন পর ফিরব। সত্যপ্রিয়বাবু আমাকে এটাও জানালেন যে উনি এখানে প্রায়শ্চিত্ত করতেই এসেছেন। সেই বৌদ্ধ মূর্তিটা সেনকে দেবেন ও নিজের উইলের এক অংশের ভাগিদারও সেনকে করে যাবে। এদিকে পবনদীপ সিনহা এবং তার মেয়েরা ভাবলেন ভদ্রলোক আবার হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে এসেছেন এই বাড়িতে, তাই তারা ছদ্মবেশে এসে উঠলেন একই জায়গাতে, যাতে সত্যপ্রিয় সোম তাদের কোনোভাবেই চিনতে না পারে। ড্রাইভার পবনদীপ সিনহা, বলা বাহুল্য 20 বছর পর তারও অনেকটা বয়স হয়েছে, তখন 35 হলে এখন 55-র কাছাকাছি। তিনি নীলকান্ত সমাদ্দার সেজে উঠলেন এই হোটেলে। এখন তো আপনাদের সবার সামনে বসেও আছেন তিনি। ওদিকে তার মেয়েরাও চুপ করে বসলো না। যাকে ছোট থেকে বাবা বলে ডেকেছে তাকে একা ওই সোমের সঙ্গে থাকতে দেবার যে ঝুঁকি, কিন্তু তারা নিল না। তাই তারাও ছদ্মবেশে এই হোটেলেই এসে উঠল। কি ঠিক বলছি তো কমলা দেবী? আচ্ছা, আপনার যমজ বোনকে এবার বলুন না ছদ্মবেশটা খুলতে। আর কতদিন মা সেজে থাকবেন উনি? মানছি আপনাদের যমজ বোনকে একসাথে দেখলেই সত্যপ্রিয় সোম চিনে ফেলতেন, কিন্তু ওনার আর কিছু ক্ষতি করার ক্ষমতা ছিল না। আর এখন তো উনি নেই, তাই মা মেয়ের নাটকটা এখানেই শেষ করব। আর সেই চিঠিগুলো যে আপনাদেরই লেখা, সেটা নিশ্চয়ই এখানে উপস্থিত সকলেই এতক্ষণে জেনে গেছে। উল্টো দিকের সোফায় বসা যুবতী বাক্যহীন হয়ে চেয়ে রইল অনিমেষের দিকে। পাশে বসে থাকা বৃদ্ধা মা নিজের নকল পরচুলা ও মেকআপ সরাতেই দেখা গেল প্রায় একই দেখতে দুই বোন। আমরা সবাই নির্বাক। মাধববাবু লাফিয়ে বললেন, ইউরেকা! আচ্ছা মিস্টার রায়, সবই তো বুঝলাম, কিন্তু আপনি সেদিন ভোর রাতে পালিয়ে গেলেন কেন? এতে তো আপনার অর্থাৎ ওই জ্যোতিষী নীলাম্বর আচার্যের ওপর তো সন্দেহ আরো বেড়ে গেছিল। সেটাই তো আমি চেয়েছিলাম মাধববাবু, সেটাই চেয়েছিলাম। তাহলে খুলেই বলি সেই রাতের ঘটনাটা। হ্যাঁ, তা বেঁচে থাকার প্রচণ্ড ইচ্ছার কারণে সত্যপ্রিয় সোম নিজের শরীর সম্বন্ধে খুবই সচেতন। আমরা সবাই জানি যে ভদ্রলোক ভোর রাত্রে হাঁটতে বের হন। তার উপর আমায় অর্থাৎ নীলাম্বর আচার্যকে উনি বলেছিলেন যে ওনার এই অভ্যাস যৌবন থেকেই। যাই হোক, যাকে আসল কথাতে আসি। সেদিন রাত্রে বাপ ছেলের একটা ঝামেলা হয়। সেটা শুনতে আমি ওদের ঘরের সামনে আড়ি পেতেছিলাম। টের পেয়েছিলাম যে মাধববাবু আমাকে আড়ি পাততে দেখছেন। আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমি তো ছদ্মবেশী ছিলাম। তো সেই দিন ভোর রাত্রে নীলাম্বর আচার্য যখন বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হলেন, আমি জেগেই ছিলাম। টের পেলাম ওনার বের হওয়ার খানিকক্ষণ পরেই আর একটা পায়ের শব্দ। গতিক সুবিধার নয় বুঝে আমিও বেরিয়ে পড়লাম হোটেল থেকে।
পিছনের রাস্তাতে গিয়ে টের পেলাম আমার চেয়ে ফুট 20 দূরত্বে একটা কালো আপাদমস্তক আবৃত ছায়ামূর্তি সত্যপ্রিয় সোমের পিছু নিয়েছে। আমিও পিছু নিলাম সেই অবয়বের। বেশ খানিকক্ষণ এরকম চলার পর আমি টের পেলাম আমার পিছনেতেও কেউ রয়েছে, যে আমার পিছু নিয়েছে। অদ্ভুত ব্যাপার, তাই না? এই বেগতিক বুঝে আমি ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম, বুঝলেন। আর এতই অন্ধকার ছিল যে কিছুই ঠাওর করতে পারছিলাম। এর মধ্যে মিস্টার সোম আর সেই কালো পোশাকের ছায়ামূর্তি আমার নাগালের বাইরে অনেকটা দূরে চলে গেছে। তাদের মধ্যে কি যেন কথোপকথন শুরু হয়েছে। আমি আর এগোনো সাহস পেলাম না, কারণ আমার পেছনে কে রয়েছে সেটা নিয়ে আমি চিন্তায় পড়ে গেছিলাম। আর মিনিট খানেকের মধ্যে ঘটল এক অস্বাভাবিক ঘটনা। ঠিক করে না বুঝলেও বুঝলাম সত্যপ্রিয় সোম আর্তনাদ করে উঠেছেন, আর তারপরই একটা পদধ্বনি শুনলাম আমার দিকে এগিয়ে আসছে। বেগতিক দেখে আর এক মুহূর্তে অপেক্ষা না করে ফিরে এলাম ইন্দ্রদ্বীপ হোটেল। তারপর ভেবে দেখলাম এই হোটেলের কারোরই হাত আছে এই পুরো ব্যাপারটায়। তাই সে বা তারা যদি এই কুকর্ম ঘটিয়ে পগার পার হয়ে যায়, সেই ভয়ে সমস্ত সন্দেহ নিজের উপর টেনে নেওয়ার জন্য সেই রাত্রেই আমি হোটেল ছেড়ে পালালাম, যাতে সবার সন্দেহ নীলাম্বর জ্যোতিষীর উপরই এসে পড়ে। কারণ সবাই যখন তাকেই দোষারোপ করবে আর পলাতক জ্যোতিষের পিছনেই পড়বে, তখন আসল অপরাধীরা নিজেদের সুরক্ষিত মনে করবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? আর তার জন্য বাড়িতেও থাকবে। এরপর তো এনারা একটা লোককে প্রত্যক্ষ সাক্ষী সাজিয়ে এনে হাজির করলো যে নিজের চোখে নীলাম্বর জ্যোতিষীকে খুন করতে দেখেছে, যাতে জ্যোতিষের বাড়ি ছেড়ে পালানোর উদ্দেশ্যটাও আরও স্পষ্ট হয়। আমার অবশ্য এসবে কোনো আপত্তি ছিল না। জ্যোতিষের চরিত্রটা আমি তৈরি করেছিলাম সন্দেহের পাত্র বানানোর জন্য, যাতে আসল অপরাধীরা নিশ্চিন্তে আমার চোখের সামনেই থাকে। এই হত্যার কারণটা খানিকটা বুঝেও গিয়েছিলাম। পরের দিন অনিমেষ রায় হয়ে যখন ইনভেস্টিগেশন করতে এলাম, তখন সবার ঘর সার্চ করতে গিয়ে নীলকান্ত বাবুর ঘরে এই রেনকোটটা পেলাম আমি। আর সঙ্গে সঙ্গে বুঝলাম এটা পরেই ইনি গতকাল রাত্রে বেরিয়েছিলেন। তারপর সন্দেহ গেল ওনার শরীরের অজস্র সেলাইয়ের দাগ দেখে। লোকটা নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্টের ফলে ঘটেছে সেগুলো। মনে পড়ে গেল সত্যপ্রিয় সোমের কাছে শোনা ওনার অতীত জীবনের গল্প। ওনার থেকে বদলা নেওয়ার সবচেয়ে বড় কারণ থাকবে ড্রাইভার পবনদীপের কাছে। আর পবনদীপ সিনহার এই ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল শুধু তাই নয়, সোমবাবুর লোকও এই কলকাতায় এসে তাকে এমন মেরেছিল যে সে কোমায় চলে গিয়েছিল। এই দুটোর একটার ফলেই এখনকার এই ভদ্রলোকের একটা পা খোঁড়া, শরীরে অজস্র সেলাইয়ের কাটা দাগ। আমার 2 2 4 হয়ে গেল। তারপর ভদ্রলোকের সম্বন্ধে খোঁজ খবর লাগিয়ে বাকি যাবতীয় তথ্য আমি জানতে পারি। এদিকে কমলা দেবীর ঘরে গিয়ে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ওনার দেরাজের ওপর যে ফটোটা রয়েছে, সেখানকার যুবকের সাথে এই নীলকান্তবাবুর মুখের অদ্ভুত একটা মিল রয়েছে। তাই ফটোটা নিয়ে গিয়েছিলাম, ওদের ওই দাড়ি গোঁপ বানিয়ে দেখার জন্য। তা যাই হোক, এমনি আপনাদের এত সময় নিয়ে নিয়েছি, আবার সমস্ত তদন্ত খুলে বললে আরও সময় লাগবে। দারোগাবাবু বললেন, তাহলে মিস্টার রায় সেই সতর্ক চিঠিগুলো? হ্যাঁ, চিঠিগুলো পাওয়ার পর আমি লোক লাগিয়ে আগে সমস্ত ছাপাখানার দোকানের সঙ্গে যোগাযোগ করি। তাদের মধ্যেই আমি জানতে পারি যে এক যুবতী এসে এগুলো ছাপিয়েছে। আস্তে আস্তে সমস্ত ঘটনা আমার কাছে পরিষ্কার হয়। এই কমলা দেবীর মাকে নিয়েও আমার সন্দেহ ছিল, জানেন তো। একটা মানুষ এতটাই অসুস্থ যে বিছানা থেকে উঠতেই পারে না, সারাদিন শুয়ে থাকে। অথচ আমি যখন জ্যোতিষের সাজে ছিলাম, তখন টের পেয়েছিলাম রাত হলেই দরজা বন্ধ হওয়ার পর ঘরের ভিতর একাধিক পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। তখনই আমার সন্দেহ হয়েছিল মহিলা হাঁটতে পারে। তারপর সমস্ত ঘটনা যখন একে একে মেলাতে বসলাম, তখন ওই যমজ বোনের গল্পটাই মেলাতে পারছিলাম না। তারপর হঠাৎ খেয়াল এলো, আরে মহিলার মায়ের সাজে ওটা আর এক বোন নয় তো। অনিমেষ একটু থামল, তারপর 2 বোনের দিকে চেয়ে বলল, কি ম্যাডাম, ঠিক বলছি তো? আর সেই রাত্রে আমার পেছনে আপনি বেরিয়েছিলেন, তাই না? অনিমেষের কথায় কোনো উত্তর দেয় না যুবতী, বলা ভালো যুবতীরা। মাধববাবু বললেন, এতদিন একটা মানুষ কিভাবে বৃদ্ধর অভিনয় করে যেতে পারে? হ্যাঁ, এই তো বড় কঠিন কাজ। অনিমেষ ঘাড় নেড়ে বলল, আহা, আপনি ভুল করছেন মাধববাবু। একজন নয়, দুজনেই পালা করে বৃদ্ধা সাজতেন।
আরে মশাই, দেখতে হুবহু এক বলে আপনারা বুঝতে পারতেন না। একদিন একজন তো আর একদিন আরেকজন। প্রথম দিন ঘর সার্চ করার সময় যখন আমি বৃদ্ধাকে দেখেছিলাম, ওনার কপালে একটা কাটা দাগ ছিল, কিন্তু যেদিন ছবিটা ফেরত দিতে এলাম সেদিন লক্ষ্য করলাম ওনার মেয়ে কমলা দেবীর কপালে হুবহু একটা দাগ। তাই বৃদ্ধার সাথে আরেকবার দেখা করতে ঢুকলাম, দেখলাম ওনার কপালে কোনো দাগ নেই। এই হিসেবটা তখন না মিললেও পরে মিলিয়েছিলাম। অনিমেষ চুপ করল। যুবতীদের মধ্যে একজন খুব ধীর গতিতে বলল, আমরা ঝুঁকি নিতে চাইনি, আমরা আমাদের মতোই খুশি ছিলাম। কিন্তু যখন খবর পেলাম শয়তান লোকটা আবার আসছে এই হোটেলে আমাদের ভাইয়ের কাছে, তখনই আমরা ঠিক করি ওকে ওর পাপের শাস্তি দিতেই হবে। এর আগে আমাদের বাবার মতো আমাদের ভাইয়েরও না কোনো ক্ষতি করে ফেলে, তাই আমরা আলাদা আলাদা হয়ে ভাড়া নিয়েছিলাম এই হোটেলে। ড্রাইভার কাকু, অর্থাৎ যাকে আমরা ছোট থেকে বাবা হিসেবে দেখেছি, তার উপরেও অনেক অত্যাচার করেছিল ওই লোকটা। ওকে ওর শাস্তি পেতেই হতো। কিন্তু উনি যে এবার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসেননি, বরং অতীতে পাপের বোঝা হালকা করতেই এসেছিলেন। যুবতী রাঙা চোখে বলল, পাপ পাপ, উইলের এক অংশ আর একটা বুদ্ধ মূর্তি দিলেই পাপের বোঝা কমে না মিস্টার রায়। দুটো সংসার, 3টে জীবন নষ্ট করেছে ওই লোকটা। একটা সামান্য কারণের জন্য একটা পাপ, আর সেটাকে ঢাকতে আর একটা পাপ, এরকম করে গেছে লোকটা। ওর শাস্তি ওকে পেতেই হতো। নীলকান্তবাবু অর্থাৎ অতীতের পবনদীপ সিনহা এবার উঠে দাঁড়ালেন, বললেন, আপনারা আমাদের যা শাস্তি দেওয়ার দিন আমি স্বীকার করছি, সেই রাতে আমিই গেছিলাম ওনার পেছনে, ওনাকে খুব ভয় দেখিয়েছি, এবং শুধু তাই নয়, তারপর নিজে হাতে ওনাকে খুনও করেছি। আপনারা যা করার করুন, আমি পরম শান্তি পেয়েছি। লোকটা শুধু এই মেয়ে দুটোর জীবনই নয়, আমার জীবনও নষ্ট করেছিল। এত বছর আমি কোমায় ছিলাম, একটা পা আমার অচল। ইন্সপেক্টর অনিমেষের উদ্দেশ্যে বললেন, আচ্ছা অনিমেষবাবু, সবই তো বুঝলাম, কিন্তু মার্ডার উইপেনটা তো পাওয়া গেল না। ওটা ফেলেছেন কোথায় উনি? অনিমেষ হাসল। মার্ডার ওয়েপেন, গুড কোয়েশ্চেন। এখানেও না একটা অদ্ভুত মজা আছে, জানেন তো। এই ধরুন একটা মার্ডার ওয়েপেন কেউ খুন করলো, সেটা ফেলে দেওয়া বা লুকিয়ে রাখার চেয়ে না অনেক সুরক্ষিত উপায় হলো সেটা নিজের সঙ্গেই রাখা। কি বুঝতে পারছেন না আপনারা? পবনদীপজি বুঝিয়ে দেবেন। কি পবনদীপজি, ঠিক বলছি তো? মানে নিজের সঙ্গে মানেটা কি? উনি নিজেই সঙ্গে রেখেছেন? আগে হ্যাঁ ইন্সপেক্টর, প্রথম দিন সার্চ করার সময় আমার একটা কারণে ওনার উপর সন্দেহ হয়। তখন আমি বেখেয়ালি ভান করে ঘর থেকে বেরোতে গিয়ে ওনাকে ধাক্কা লাগাই, তাতে ওনার এলবো স্ট্রেচারটা নিচে পড়ে যায়। ওটা তুলে ওনার হাতে দিতে গিয়ে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয়েছিল যে ওটার ভেতরে কিছু একটা খড়খড় করছে। তখন অবশ্য আমি কিছু বলিনি, কিন্তু পরে অনুমান করেছিলাম মার্ডার ওয়েপেন ওটার ভেতরে রয়েছে। আপনারা চেক করে নিতে পারেন। ইন্সপেক্টর ওনার হাত থেকে এলবো স্ট্রেচারটা নিয়ে সেটার প্যাঁচানো ঢাকনা খুলতেই বেরিয়ে পড়ল সরু এক প্রকার খঞ্জর গোছের ছুরি। আমি এতটাই বিস্মিত ছিলাম যে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। এত বড় একটা প্ল্যানিং, এত বড় চক্রান্ত, অনিমেষ রায়ের এত সূক্ষ্ম তাক লাগানো তদন্তে আমি বাক্যহীন হয়ে পড়েছিলাম। চমক ভাঙল যখন অনিমেষ আমার পিঠে একটা চাপড় মেরে বলল, তাহলে সেন, বলেছিলাম তো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো, সমস্ত সমাধান আজকেই করে দেবো। আমি কিন্তু আমার কথা রেখেছি। আর হ্যাঁ, ভুলে যেও না, এনারাই কিন্তু তোমার হারিয়ে যাওয়া দিদি, যাদেরকে খুব ছোটবেলাতে তুমি হারিয়ে ফেলেছিলে। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা ভুলে গেছি, এখানে আর একটা জিনিস জানিয়ে রাখি, এনারা কিন্তু হাজার হলেও অজয় সেনের নিজের দিদি নয়। কিন্তু ভুলিয়ে যাচ্ছে নাকি? আমি বলছি দেখুন, সত্যপ্রিয় সোমের কাছে শুনেছিলাম কথাটা যে সেনের বাবা প্রবীর সেন দীর্ঘদিন সন্তান না হওয়ার ফলে দুজন যমজ মেয়েকে দত্তক নেন। তার 3 বছর পর সেনের জন্ম হয়। হিসেব মতন সেনই হলো প্রবীর সেনের আসল সন্তান। তবে এটা ঠিক, তবে দত্তক নেওয়া মেয়েরাই ওনার প্রতিশোধ নিয়েছে। অনিমেষ আবার আমার উদ্দেশ্যে বলল, আর তোমার দিকে হয়তো এই কারণেই এনারা ওরকম ভাবুকের মতন চেয়ে থাকত।
বলে উঠতে পারতো না যে তুমি ওদের হারিয়ে যাওয়া ভাই। আমি আর কথা বলতে পারলাম না, সব যেন ঝাপসা হয়ে আসছিল। এতগুলো ঘটনা, তার এত রকমের বিবরণ, আমি যেন জ্ঞান হারাচ্ছিলাম। জ্ঞান যখন ফিরল তখন সামনে সকলেই উপস্থিত। শুধু আমার দিদিরা আর নীলকান্তবাবু অর্থাৎ পবনদীপজি ছিল না, সাথে পুলিশরাও ছিল না। অনিমেষ রায় আমার সামনে দাঁড়িয়েছিল, বলল, এখন ঠিক আছো ভাইয়া? আমার মুখ দিয়ে একটাই কথা বেরিয়ে এলো, তোমার জবাব নেই ভাইয়া। আমি গল্প শেষ করলাম। ইন্সপেক্টর রাঘববাবু বললেন, দারুণ দারুণ মিস্টার রায়, আপনি সত্যি অদ্বিতীয়। দারুণ কাটলো আজকের সন্ধ্যাটা। আজ তাহলে চলি, আবার পরে একদিন আসবো। মণিমোহনবাবু বললেন, অসাধারণ মশাই, অসাধারণ। আপনাদের প্রথম অ্যাডভেঞ্চার যে এরকম হইব তা ভাবি নাই। একেবারে টান টান উত্তেজনা অনুভব করতেছিলুম। আমার পাশে বসে থাকা অনিমেষ সিগারেটের শেষ টানটা দিয়ে বলল, হরি কাকা ডিনার লাগাও, পেটে ইঁদুরে ডন মারছে। শেষ হলো সার্থক মুখার্জির কলমে অনিমেষ রায় সিরিজের দ্বিতীয় গল্প নেমেসিস। আজকে গল্প পাঠে এবং অজয়ের চরিত্রে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ট এবং কথকথা থেকে সায়ন্তন। আজকে অনিমেষ রায়ের চরিত্রে আমরা পেয়েছি এখন গল্প থেকে সুমনকে। এছাড়াও অন্যান্য চরিত্রে যারা ছিল তারা হলো শুভম, হরোস্কোপ অফিসিয়াল, স্কেয়ার এলিভেটর এবং হানাবাড়ি থেকে রুভিনা, বং স্টোরি হাব থেকে নীল, ফেরারিমন থেকে বুবাই, অভি, নীলাঞ্জন, সৌমিক, আড্ডাবাজ এবং আড্ডাবাজ ক্লাসিক থেকে মলয়, মিমো, বং ভুতুরে থেকে নির্মাল্য, সৌমদীপ, ডক্টর তন্ময়, মৃত্তিকা, মহুয়া, কৌশিক, স্কেয়ার এলিভেটর এবং শুধু গল্পের জন্য থেকে বিপুল আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে রৌনক। চিত্রনাট্য দিশানি, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধু, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের মতামত জানিও আমাদের কমেন্ট বক্সে। আমরা কিন্তু তোমাদের সব কটা কমেন্টই পড়ি এবং তাদের রিপ্লাই ব্যাকও করি। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো তারা যেন হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে হানাবাড়ি থেকে আয়োজিত একটি গল্প লেখা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সম্বন্ধে জানতে গেলে আমাদের ইউটিউব কমিউনিটি পোস্ট এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে হবে। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।